নয়ন, শান্ত হও প্লিজ। এমন করো না, তোমার লাগবে কিন্তু। কি শান্তব্য আমি? আমাকে জোর করে আপনার সাথে বিয়ে দিল, আমার কথা বলার সুযোগও দিল না। আমি আপনাকে বিয়ে করব কিনা সেই কথা একবারও শুনলো না, আর আপনি আমাকে শান্ত হতে বলেন। নয়ন, আমি জানি তোমার রাগ হচ্ছে, কিন্তু আমার কথাটা কেউ শুনে নাই। আমি কতবার বললাম আমি তোমাকে ছোট ভাইয়ের মতো দেখি। আমার কথা শুনলো না। তাদের একটাই কথা, ছোট ভাই, নিজের মায়ের পেটের তো আর না। আমাদের বৌমাকে আমরা অন্য কারোর সাথে বিয়ে দিতে পারবো না। আমাদের বৌমা আমাদের কাছে থাকবে। আমাকে ব্ল্যাকমেল করলো। চুপ করেন, আপনি খুব ভালো মানুষ। আপনি আমাকে আগে জানালে আমি এখান থেকে পালিয়ে যেতাম। আপনি কোনো কথা বলবেন না, আমার চোখের সামনে থেকে যান। নয়ন, একদম আমার নাম ধরে ডাক দিবেন না, আমি আপনার মুখ দেখতে চাই না। আপনি এখান থেকে চলে যান। নয়নের কথা শুনে নেহার রুম থেকে বের হয়ে গেল। চোখের পানিগুলো টপ টপ করে গড়িয়ে পড়তে লাগলো। হঠাৎ করে কারোর কণ্ঠ শুনে নেহা ভাবনার জগৎ থেকে বের হয়ে দেখে নয়ন দরজা লাগাচ্ছে। নেহা নয়নকে কিছু বলার আগে নয়ন সোফায় বসে মাথায় হাত দিয়ে চোখ বন্ধ করে নিল। নেহা বলে ওঠে, নয়ন, আমাকে ক্ষমা করে দাও। আমি এই বিয়ে করতে চাই নাই। প্লিজ আমার উপরে রাগ করে থেকো না। আমাকে তুমি প্লিজ ক্ষমা করে দাও। নেহা কান্না করে দিল। নেহা নয়নের পা ধরতে নয়ন চোখ খুলে বলে, ভাবি কি করছেন? পা কেন ধরছেন? নয়ন, আমাকে ক্ষমা করে দাও। আমার জন্য তোমার সুন্দর ভবিষ্যৎটা নষ্ট হয়ে গেল। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তুমি আমার উপরে রাগ করে এমন কিছু বলো না। আমি এখানে থাকতে ঘৃণা বোধ করি। নেহার কথা শুনে নয়ন বাহু ধরে বলল, ভাবি এইসব কি বলেন? আমি জানি এখানে আপনার কোনো দোষ নাই। আমি আপনার উপরে কেন রাগ দেখাবো? যেখানে আমার মা বাবা বুঝলো না, সেখানে আপনার বা কী করার আছে? কান্না করেন না, আমি আপনার উপরে রাগ করে নাই। নয়নের কথা শুনে নেহা নয়নের হাত সরিয়ে দিল। নয়ন নিজের হাত গুটিয়ে নিয়ে বলল, ভাবি আপনি ঘুমান, আমি ফ্রেশ হব। নয়ন, আমি তোমাকে কিছু বলতে চাই। কি কথা? তোমার ভাইয়া বেঁচে আছে। কি? ভাইয়া বেঁচে আছে মানে? ও লন্ডনে আছে, আর ও মারা যায় নাই। ও ওর প্রেমিকাকে বিয়ে করে ওইখানে থাকে। ও মেয়ে আছে একটা 5 বছরের। কি যা তা বলছেন? মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমার মাথা খারাপ হয় নাই। আমি সবার থেকে লুকিয়েছিলাম, কারণ এইসব জানলে আমার ফ্যামিলি, তোমার ফ্যামিলির সম্পর্ক নষ্ট হবে। কোম্পানি 2 ভাগ হয়ে যাওয়ার ভয়ে আমি চুপ করে আছি। আমার এইসব বিশ্বাস হচ্ছে না। ভাইয়া তো আপনাকে ভালোবেসে বিয়ে করেছিল। না, আমাকেও ভালোবাসে না। ও আমাকে বেস্ট ফ্রেন্ড ভাবতো। আমাদের মাঝে স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক ছিল না। সবাইকে বোঝানোর জন্য অভিনয় করতে হয়েছে। বাসর ঘরে ও ওর গার্লফ্রেন্ডের সাথে সারা রাত কলে ছিল। আমি আমার মতো ঘুমিয়েছি। আমার মাথা কাজ করছে না। এত বড় ধোঁকা সবাইকে কিভাবে দিতে পারলেন? দুইজন এমন অভিনয় কিভাবে করতে পারলেন? আমরা বিয়ের আগে বলে নিয়েছিলাম আমার বিয়ে করার কোনো ইচ্ছে ছিল না। আব্বু আম্মুর জোরাজুরিতে বিয়ে করতে রাজি হই। পরে আমি তোমার ভাইয়ের সাথে কথা বলি। ও আমাকে তার গার্লফ্রেন্ডের সাথে কথা বলি। ওর মেয়ে আছে, সাথে দেখাও করেছিলাম। পরে ওই মেয়ে এমন আইডিয়া দেয়, পরে আমরা আইডিয়া মতো কাজ করি। তাহলে সেই দিন অ্যাক্সিডেন্ট বলে কিছু হয় নাই? সব কিছু সাজানো ছিল? আর ওই লাশ কার ছিল? মৃতর লাশ ছিল, ওই লাশের কোনো মানুষ ছিল না। পরে লাশটা ভাড়া করা হয়েছিল, ওর পোশাক পরিয়ে সব কিছু করেছে। বাহ, খুব সুন্দর। আপনারা তিনজন তো মাস্টার প্ল্যান করেছেন। নয়ন, জাস্ট সেট আপ। আর কোনো কথা শুনতে চাই না। নয়ন কথাটা বলে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে খাটে শুয়ে পড়ল। নেহা নয়নের পাশে বসে বলল, নয়ন ওই সাইডে একটু ঘুমাবে? আমার এই সাইডে না শুলে ঘুম ধরে না। নয়ন বিরক্ত হয়ে বাম সাইডে চলে গেল। কোলবালিশ জড়িয়ে ধরে চোখ বন্ধ করে থাকলো। নেহা নয়নের দিকে তাকিয়ে বলতে লাগলো, হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি। নেহার কথা শুনে নয়ন চোখ খুলে চোখ বড় বড় করে তাকিয়ে বলল, কি ভালোবাসেন মানে? তোমার কেয়ারিং, তোমার ব্যবহার আমাকে সবসময় মুগ্ধ করতো। আমি তোমাকে কখন ভালোবেসে ফেলেছি আমি নিজেও জানি না। তুমি আমার ছোট দেখে আমি তোমাকে কিছু বলার সাহস পেতাম না।
তুমি আমার কোলে যখন মাথা দিয়ে শুয়ে থাকতে আমার ভিতরে অন্যরকম ফিলিংস হতো। কি যাতা বলছেন? আমি আপনাকে বড় বোন হিসেবে ভালোবাসতাম, আপনি আমাকে ছোট ভাই মনে করে মনের ভিতরে এমন নোংরামি ছিল? ছি! নয়ন, তুমি আমার নিজের মায়ের পেটের ভাই না, তুমি আমার হাজব্যান্ডের ভাই। তোমাকে আমি ভালোবাসতে পারি, আর হাজব্যান্ড বলতে এক্স হাজব্যান্ড। এক্স হাজব্যান্ড মানে ডিভোর্স দিয়েছেন নাকি? ও যাওয়ার আগে আমাকে ডিভোর্স দিয়ে গেছে। আরে নারী কত নাটক করতে পারে! আপনাকে দেখে তো আমার ভয় লাগছে। এত ভয়ঙ্কর আপনারা! এখানে ভয়ঙ্করের কি হলো? এত নিখুঁত অভিনয় কিভাবে করতে পারেন আপনারা? আমি তো ভাবতেই পারছি না একটা মানুষ এত নিখুঁতভাবে অভিনয় কিভাবে করতে পারে। ডিভোর্স হয়ে গেছে, তাও এই বাড়িতে বিধবা হয়ে আছে। এত সুন্দর অভিনয় যে কেউ কখনো বুঝলও না। আপনার তো মানুষ খুন করে লুকাতে সময় লাগবে না। নয়ন, তোমাকে আমি ভালোবাসি, তাই বলে সব সত্যি কথা বলছি। যা লুকানো ছিল আমি তোমাকে বিশ্বাস করে সব কিছু বলছি। তুমি আমাকে এভাবে খারাপ ভাবতে পারো না। আপনি আর একটা কথা বলেন না, আমার মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। আমার মাথা গরম করলে এর ফল ভালো হবে না। নেহা কিছু না বলে চুপ করে থাকলো। নয়ন ঘুরে শুয়ে পড়ল। কিছুক্ষণ নীরবতা পালন করে নেহা নয়নের দিকে এগিয়ে গেল। নয়নকে পিছন থেকে জড়িয়ে ধরে নয়ন চমকে উঠল, লাফ দিয়ে খাট থেকে নেমে পড়ল। হচ্ছেটা কি? মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুমি আমার হাজবেন্ড, আমার অধিকার আছে তোমার উপরে। তুমি আমাকে আমার অধিকার থেকে বঞ্চিত করতে পারো না। নেহার কথা শুনে নয়ন চুপ করে থাকলো। নয়ন কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি জানি আমার উপরে আপনার অধিকার আছে। আপনি আমার স্ত্রী, আমার উপরে সম্পূর্ণ অধিকার আছে। কিন্তু আমি আপনাকে মেনে নিতে পারছি না। আমাকে সময় দেন। নয়নের কথা শুনে নেহা বলে ওঠে, তুমি আমার সাথে এমন করতে পারো না। স্বামী হয়ে স্ত্রীকে যদি সুখে রাখতে না পারো তাহলে কেমন স্বামী তুমি? আমার অধিকার আমাকে দিতে তুমি বাধ্য। আমার মনে হয় আমার উপরে দায়িত্ব তুমি পালন করবে না। আজ আমাদের বাসর রাত, আমি এই সুন্দর মুহূর্ত কি আর পাবো? এইভাবে আমার এই রাতটা নষ্ট করতে পারো না। একটা কথা জানো নিশ্চয়, স্ত্রীকে ভালো না বাসলে কিন্তু তুমি জান্নাতে যেতে পারবে না। যত যাই করো, স্ত্রীর হক আদায় করতে হবে কিন্তু। নেহা ইমোশনাল ব্ল্যাকমেল করলে নয়ন চুপ করে দাঁড়িয়ে থাকলো। নয়ন বুঝতে পারছে না কি করবে। নয়ন রাগে হাত মুঠো করে ফেলল। নয়ন চোখ বন্ধ করে কিছুক্ষণ পর চোখ খুলে নিজেকে সান্ত্বনা করে বলল, আপনি কি চাচ্ছেন? কি চাচ্ছি বুঝো না? তুমি আদর ভালোবাসা চাচ্ছি। বাসরাতে একজন স্ত্রী কি চাইতে পারে শুনি? আমার কাছে আসো। নেহার কথা শুনে নয়ন নেহার পাশে বসলো। নেহা টান দিয়ে নয়নকে নিজের কাছে নিয়ে নিজের উপরে ফেলে দিল। নয়নের গরম নিঃশ্বাস নেহার মুখে পড়তে নেহা কেঁপে উঠল। নেহার নিঃশ্বাস ঘন হয়ে যেতে লাগলো। নয়ন নেহার দিকে তাকিয়ে থাকলে নেহা চোখ খুলে বলল, কি ব্যাপার, কিছু করবে নাকি? শুধু তাকিয়েই দেখবে? আমাকে কি আর কয়েকটা সময় দেওয়া যায় না? আমার আপনার কাছে আসতে অন্যরকম লাগছে। আপনি একটু বোঝার চেষ্টা করবেন। আপনাকে আমি বড় বোন হিসেবে দেখছি, ভাবি বলে ডাকছি। হুট করে তাকে কিভাবে বউ হিসেবে মেনে নিব? নয়নের কথা শুনে নেহা মন খারাপ করে নয়নকে সরিয়ে দিয়ে বলল, যাও বুঝছি, তুমি আমার বাসরাতটা মাটি করে দিবে। তাই তো ওকে, তুমি যদি আমার স্বপ্নগুলো মাটি করে সুখে হও তাহলে থাক, আমার কাছে আশা লাগবে না। নেহা কথাগুলো বলে ঘুরে শুয়ে পড়ল। নয়ন কিছু না বলে সোজা বেলকনিতে চলে গেল। নয়ন কিছুক্ষণ ভাবনা চিন্তা করতে লাগলো। নয়ন নিজেকে বোঝাতে লাগলো, নয়, নিজের কথা ভাবলে চলবে না। বিয়ে তো করে ফেলছোস, ও তোর বউ, মেনে নে। নিজের কথা ভেবে আরেকজনের আনন্দ কেড়ে নেওয়ার কোনো অধিকার তোর নাই। নয়ন নিজের সাথে অনেকক্ষণ যুদ্ধ করে নয়ন বেলকনি থেকে বের হয়ে সোজা নেহার কাছে গেল। নয়ন নেহার শরীরে হাত দিয়ে বলল, আপনি কি ঘুমিয়ে গেলেন নাকি? নেহা নয়নের কথাই কিছু বলল না। নয়ন কয়েকবার ডাক দিলে নেহা এক ঝটকায় নয়নের হাত সরিয়ে দিল। নয়নের বুঝতে বাকি রইল না, অভিমান করেছে। নয়ন নেহাকে বলল, আই এম সরি। ঘুমাও। আমাকে কেন সরি বলছো? আমার দোষ তোমার থেকে কিছু আশা করা, আমার ভুল ছিল। যাও ঘুমাও। সরি। নয়নের বুঝতে বাকি রইল না, অভিমান করেছে। নয়ন নেহাকে বলল,
নেহার কথা শুনে নয়ন নেহার দুই হাত খাটের সাথে চেপে ধরে ওর মুখের কাছে মুখ নিলে নেহা কেঁপে উঠতে লাগলো। নেহা কিছু বলার আগেই নয়ন নেহার গলায় কিস করলে নেহা কেঁপে উঠল। নয়ন হাত ছেড়ে দিলে নেহা নয়নকে জাপটে ধরল। নয়ন নেহাকে কিস করতে লাগলো। আস্তে আস্তে নেহাকে মাতাল করে দিতে লাগলো। ঠোঁটের কাছে যেতে সাথে সাথে নেহা ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নিল। নেহা নয়নের স্পর্শে পাগল হয়ে যেতে লাগলো। আস্তে আস্তে নয়ন নেহার সাথে হারিয়ে গেল সুখের সাগরে। দুজন একে অপরকে আদর করতে করতে ক্লান্ত হয়ে গেল। নয়নের বুকে নেহা মাথা দিয়ে শুয়ে পড়ল। নেহা নয়নের বুকের লোমগুলো নিয়ে খেলা করতে লাগলো। নেহার মাথায় নয়ন হাত বুলিয়ে দিতে দিতে বলল, আই এম সরি, বেশি ব্যথা দিয়ে ফেলছি আপনাকে। সমস্যা নাই, আমি জানি প্রথম প্রথম এমন হবেই। বেশ অবাক হলাম, আপনি এই বয়সে এখনও ভার্জিন কিভাবে? কি বলতে চাচ্ছ? না মানে, আপনি কি জীবনে রিলেশন করেন নাই? না, করি নাই। ওইসব করার কোনো আগ্রহ আমার আসে নাই। আমার মেইন কাজ ছিল পড়াশোনা করা, নিজের যোগ্যতা অর্জন করা। বাহ, এমন মেয়েও এই যুগে আছে। আপনি তো দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। আপনাকে তো প্রপোজ করেছে অনেকে, তাই না? তা তো করেছে, বাট সবাইকে রিজেক্ট করেছি। কিন্তু আমি আগের কথা ভাবি আর এখনকার কথা ভাবি। আমি কখনো এইসব সম্পর্ক করতে চাই নাই, যেখানে আমি কিভাবে যে তোমার মতো সুইট পিচ্চির প্রেমে পড়ে গেলাম। ভালোবাসা কী জিনিস বুঝতাম না। তোমাকে আমার খুব ভালো লাগতো। তোমার কথাবার্তা যত শুনতাম তত শুধু শুনতে ইচ্ছে করতো। তোমাকে না দেখতে পেলে আমার মনটা কেমন ব্যাকুল হয়ে থাকতো। তোমাকে ছাড়া আমার কিছু ভালো লাগতো না। দেখতে না, তুমি বাসায় আসলে আমি চা বানিয়ে তোমার রুমে যেতাম। তোমার সাথে নানা গল্প করার ছলে আমি তোমাকে দেখতে যেতাম। নেহার কথাগুলো শুনে নয়নের একদম ভালো লাগলো না। নয়ন নেহাকে বলল, ঘুম পাচ্ছে, ঘুমাবো। এই মধুর রাতে এত তাড়াতাড়ি ঘুমাবে? কত গল্প করার আছে তোমার সাথে। তুমি কি তোমার বইয়ের কথা শুনবে না? আপনাকে আদর করার কথা করলাম, এখন কি না ঘুমে সারা রাত জেগে থাকবো নাকি? আমার মাথা যন্ত্রণা করছে। আমি হাত বুলিয়ে দেই, আমার বুকে আসো। নেহা নয়নকে বুকে টেনে নিল। নেহা নয়নের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো আর গল্প করতে লাগলো। নয়ন নেহার কথা শুনতে শুনতে ঘুমিয়ে গেল। নেহা নয়নকে ডাকলে দেখে ঘুমিয়ে গেছে। নয়নকে বালিশে শুইয়ে দিল। নেহার ফোনে কল আসলে নেহা নয়নের শার্ট প্যান্ট পরে বেলকনিতে চলে গেল। ওপাশ থেকে বলে ওঠে, নয়নের কিছু হইলে আমি তোকে ছাড়বো না নেহা। ওরে, আমার এক্স হাজব্যান্ডটা বুঝি আমাকে ছাড়বে না? তোমাকে তো ছাড়তে বলি নাই, তুমি তো নিজে থেকে আমাকে ছেড়ে চলে গেছো। দেখো, আমার রাগ তুমি আমার ভাইয়ের উপরে খাটাতে পারো না। আমার ভাই ছোট মানুষ, অত জ্ঞান হয় নাই। আমার বোনের জ্ঞান হয়েছিল বুঝি। আমি তোর ভাইকে তিলে তিলে মেরে ফেলবো। আমার বোনকে সাথে যা করছোস তার শাস্তি আর আমাকে ধোকা দেওয়ার শাস্তি আমি তোর ভাইকে দিব। নেহা কথাগুলো বলে রাহাত বলে ওঠে, নেহা, আমি কিছু করি নাই, ওইটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। আমারও অ্যাক্সিডেন্ট হবে। আমিও তিলে তিলে অ্যাক্সিডেন্ট করব তোমার ভাইয়ের সাথে। দেখো নেহা, তুমি কিন্তু আমার উপরে প্রতিশোধ নেওয়ার জন্য অনেক কিছু করেছো। আমার ভাইকে ছেড়ে দাও। সম্ভব না। তোর ভাইকে আমার জন্য কাঁদতে যেদিন দেখব সেদিন আমার মন খুশি হবে। আমার বোন যেভাবে তোর জন্য কাঁদছে, তুই আমাকে বিয়ে করে আমাকে ধোকা দিয়ে তোর প্রাক্তনকে নিয়ে ওইখানে সুখে সংসার করছিস না, আমিও তোর ভাইকে আমার বোনের মতো কাঁদাবো আর তোর ফ্যামিলিকে ধ্বংস আমি করব। নেহা, সব কিছুর একটা লিমিট থাকে। নেহা, বেশি বুঝছো না। তুমি আমাকে সবার সামনে মৃত বানিয়ে দিয়েছো। তুমি কিন্তু বেশি বেশি করছো। যেটা ভালো মনে করো মাই ডিয়ার এক্স হাজব্যান্ড। থাকো, আমার হাজব্যান্ডটা ঘুমাচ্ছে, তার কাছে যাই। নেহা, কোনো ক্ষতি আমার ভাইয়ের করলে আমি তোমাদের ফ্যামিলিকে শেষ করে দিব। আর তুমি বেশি বেশি করলে আমি সবাইকে বলে দিব। বলে দাও, আমিও তোমার কিছু প্রকাশ করব। নেহা, কুল এক্স হাজব্যান্ড, এত রাগ করা ভালো না। তুমি আমার কিছু প্রকাশ করবে, আমি কিছু করব, তাহলে সমানে সমান হয়ে যাবে, তাই না? তুই একটা ফালতু মেয়ে, তোকে আমি। এই, মুখ সামলিয়ে কথা বলো। আমার মেজাজ গরম করিস না।
আমার আসল রূপ তুই দেখেছিস, আমি যা একবার মুখ দিয়ে বের করি তাই করি। আমার ভাইয়ের প্লিজ ক্ষতি করো না, আমার প্রতিশোধ ওর উপরে নিও না প্লিজ। এই চুপ কর, বাই। নেহা বেলকনি থেকে বের হয়ে নয়নের কাছে গেল। নয়নের দিকে তাকিয়ে মুখে হাত বুলিয়ে দিতে দিতে বলল, কতটা নিষ্পাপ দেখাচ্ছে, বাট বাবু তোমার কপালে অনেক দুঃখ আছে। তোমাকে খুব কাঁদতে হবে বাবু, তুমি কোনো কিছু না করে তোমাকে শাস্তি পেতে হবে। তোমার এই বাসায় জন্ম নেয়াই ভুল করেছো বেবি। অপেক্ষা করো, তোমাকে আমি কিভাবে কষ্ট দিই। নেহা কথাগুলো বলে ভিলেন মার্কা হাসি দিল। নয়ন নেহাকে ঘুমের ঘরে জড়িয়ে ধরল। নেহা নয়নকে এক ঝটকে সরিয়ে দিতে গেলে নেহাকে জড়িয়ে ধরে নয়ন ঘুরে ওপাশ নিয়ে শক্ত করে জড়িয়ে ধরল। নেহা অবাক হয়ে ভাবতে লাগলো, এই ছেলে তো আমাকে কোলবালিশ ভেবে আমাকে টান দিয়ে এই পাশে নিয়ে চলে আসলো। পিচ্ছির শক্তি তো কম না। নেহা কথাগুলো ভাবতেই সাথে সাথে নয়ন নেহার টি শার্টের ভেতর হাত দিয়ে আরো শক্ত করে জড়িয়ে ধরল। নেহা কেঁপে উঠল। নেহার নিঃশ্বাস ঘন হয়ে আসতে লাগলো। নয়নের নিঃশ্বাসগুলো নেহার মুখে এসে লাগতে লাগলো। নয়নের ঠোঁটগুলোর দিকে তাকাতে নেহা নিজেকে কন্ট্রোল করতে না পেরে নয়নের ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নিল। 3 মিনিট পর নয়নের নিঃশ্বাস বন্ধ হয়ে আসলে নয়ন ধাক্কা দিয়ে নেহাকে ফেলে লাফ দিয়ে উঠে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। নেহা নিচে পড়ে কান্না করতে লাগলো আর বলতে লাগলো, এটা জামাই নাকি বদমাইশ? হাই হাই, আমার কোমর বুঝি গেল। নেহা কথাগুলো বলে কান্না করতে লাগলো। নয়ন তাড়াতাড়ি করে লাইট জ্বালিয়ে নেহাকে বলল, আপনি এখানে কি করেন? আমি এখানে কি করি মানে? আমাকে কোলবালিশের মতো টান দিয়ে এই পাশে নিয়ে এসে ফেলে দিয়ে আবার বলে আমি এখানে কি করি। নেহার কথা শুনে নয়ন লাফ দিয়ে নিচে নেমে তাড়াতাড়ি করে গিয়ে নেহাকে কোলে তুলে খাটের উপর বসিয়ে দিল। নেহার কান্না দেখে নয়ন বলে ওঠে, কোথায় ব্যথা পাইছেন? কোথায় ব্যথা পাইছি মানে? হাতে পাইছি, কোমরে পাইছি। কথাগুলো বলে জোরে জোরে কান্না করতে লাগলো। নেহার কান্না দেখে নয়ন ডয়ের থেকে মুখ বের করে নেহার কাছে এসে বলল, দেখি হাতটা। নিব না আমি, ব্যথা পাইলে কার কি আসে যায়। দেখেন, আমার ঘুমের ঘরে নিঃশ্বাস আটকে আসছিল, তাই আমি এমন করছি। আর আপনি আমাকে কিস করছিলেন। করবো না তো কি করব? আমাকে নেশা কেন ধরিয়ে দিচ্ছিলে? এমন কিউট হাজব্যান্ড যদি এভাবে জড়িয়ে ধরে, কোনো মেয়ে নিজেকে ঠিক রাখতে পারবে? কি একটা অবস্থা দেখি। না। না নেহার কোনো কথা না শুনে হাত ধরে সুন্দর করে মুখ দিতে লাগলো। নেহা নয়নের হাতের স্পর্শে কেঁপে কেঁপে উঠতে লাগলো। নয়ন নেহাকে শুয়ে দিয়ে কোমরে মালিশ করে দিতে লাগলো। নেহা কেঁপে কেঁপে উঠতে লাগলো। নেহা ঘুরে উঠে নয়নকে কিস করতে লাগলো। নয়নের চোখ বড় বড় করে ফেললো। 3 মিনিট পর ছেড়ে দিয়ে গলা জড়িয়ে ধরে বলল, আর একবার আদর করবা নাকি নিজে আমার কাছে না থেকে দূরে যাও? তোমার স্পর্শ আমাকে মাতাল করে দেয়। অনেক রাত হয়ে গেছে। কাছে আসবে কিনা বলো, না হইলে আমি সোফায় গিয়ে ঘুমাবো। বুঝছি, আদর করবে না, যাই। নেহা যেতে নিবে নয়ন হাত ধরে টান দিয়ে নিজের কাছে নিয়ে আসলো। নেহাকে পিছন থেকে জড়িয়ে ধরে ঘাড়ে কিস করতে লাগলো। নেহা মাতাল হয়ে যেতে লাগলো। টি শার্ট খুলে ফেলে দিয়ে নেহার উপরে ঝাঁপিয়ে পড়লো। দুজন একে অপরকে আদরে ভরিয়ে দিতে লাগলো। দুজন অনেকক্ষণ আদর করে ক্লান্ত হয়ে বুকে মাথা দিয়ে শুয়ে পড়লো। নেহা বলে ওঠে, ঘুমাও, গুড নাইট। অনেক ঘুম পাচ্ছে। আর ধন্যবাদ উম্মুয়া, জান। নেহা নয়নকে চুমু দিয়ে ঘুমিয়ে গেল। নয়ন কিছুক্ষণ কিছু ভেবে ঘুমিয়ে গেল। সকালে ঘুম ভাঙতে দেখে নয়ন নামাজ পড়ছে। নেহা উঠে মুচকি হাসি দিয়ে আলমারি থেকে শাড়ি বের করলো। নয়ন নামাজ পড়া শেষ করে জায়নামাজ তুলে ভাঁজ করে রাখতে রাখতে বলল, চাদরটা ভিজিয়ে রাখেন তো, আমি একটু হাঁটতে যাবো, এসে ধুয়ে দিচ্ছি। থাক, এভাবে সবাই বুঝবো আমাদের রাতটা কেমন আগে। হোয়াট দা? কি হলো, রেগে যাচ্ছ কেন? আমি তো মজা করছি। নয়ন বিরক্ত হয়ে চাদর টান দিয়ে তুলে ফেলো। ওয়াশরুমে গিয়ে বালতিতে ডুবিয়ে সাবান দিয়ে ভিজিয়ে রাখলো। নয়ন ওয়াশরুম থেকে বের হবে, নেহা সাথে সাথে নিজের সাথে জড়িয়ে ধরে ঠোঁট জোড়া নিজের দখলে নিল। নয়ন বিরক্ত হলে কিছু বলল না। 2 মিনিট পর নয়ন সরিয়ে দিল নেহাকে। কিছু বলার সুযোগ না দিয়ে চলে গেল। নেহা গোসল করতে চলে গেল। গোসল করে বের হইল। নেহা ভেজা চুল নিয়ে নিচে গেল। নেহাকে দেখে নয়নের মেজো ভাই চোখ কপালে উঠল।
নেহার মুখে হাসি দেখে আর চুল ভেজা দেখে হাত মুঠো করে ফেলল নয়নের আম্মু নেহাকে দেখে বলল, বৌমা, এত সকালে কেন উঠেছো? অভ্যাস হয়ে গেছে আম্মু, ঘুম আসছে না। মেজো ভাই আব্বু চা দিব আপনাদের? আমি দিয়েছি, তুমি যাও বসো, আমি চা বানিয়ে দিচ্ছি। আম্মু, আমাকে কি পর করে দিচ্ছেন নাকি? ভাবি, নতুন বিয়ে হয়েছে, জামাই নিয়ে থাকেন, এখন কোনো কাজ করা লাগবে না। ভারী পাকা হয়ে গেছো, একটা দিব। নেহার কথা শুনে আতিয়া জিহ্বায় কামড় দিয়ে বলল, না মানে? আচ্ছা ভাবি, কাজ যেহেতু করবে, আমার জন্য স্যুপ করে দাও না। আচ্ছা দিচ্ছি। তুমি চাইলে আমি সাহায্য করব। লাগবে না, যাও পড়তে বসো, আমি বানিয়ে নিয়ে আসছি। আম্মু, আর কি রান্না করব? তোমাকে রান্না করা লাগবে না, আমি রহিমা মোটামুটি রান্না করেছি। তুমি তোমার ননদের জন্য স্যুপ বানিয়ে দাও। আমার হাতের স্যুপ তো আর তোমার ননদ খায় না। আম্মু, আপনাকে এইসব আমি একবারও করতে বলছি। ওকে বাবা, আমার ভুল হয়েছে। নয়ন কোথায় গেল কিছু তো বলো না। ও কি রেগে আছে তোমার উপরে নাকি? মনে হয় না রেগে আছে, ভাবিকে দেখে বোঝা যাচ্ছে ভাইয়া রেগে নেই। আতিয়ার কথা শুনে নেহা লজ্জা পেয়ে গেল। মেজো ভাই আশিক রাগে গজগজ করতে লাগলো। আতিয়ার মাথায় নয়নের আম্মু হালকা থাপ্পড় দিয়ে বলল, যা পড়তে বস। কারো ঘরে কি হেয়ার ড্রায়ার নাই নাকি? দেখতে পাই নাই। দেখতে পান না নাকি? ইচ্ছে করে এভাবে এসেছেন? আশিক, এটা কি ধরনের কথা? তোর কি সমস্যা হচ্ছে? খাবার খেয়ে বৌমাকে নিয়ে আসতে যা। আশিক বিরক্ত হয়ে উঠে চলে গেল না খেয়ে। নয়নের আম্মু ডাকলে শুনল না। নয়নের আম্মু বলে, রাগ করবো না, জানো তো ওরা সবাই নয়নকে বেশি ভালোবাসে। সমস্যা নাই আম্মু, আমি কিছু মনে করছি না। নেহা রান্নাঘরে চলে গেল আতিয়ার জন্য স্যুপ বানাতে। সন্ধ্যার দিকে নয়ন বাসায় আসলো। নয়ন বাসার ভিতরে ঢুকতেই সামনের মানুষদের দেখে নয়ন চমকে গেল। নয়নকে সজোরে থাপ্পড় মেরে দিল। সবাই চমকে গেলে নেহা বলে ওঠে, রাইসা, এটা কি ধরনের ব্যবহার? আপনার সাথে আমি কথা বলতে চাচ্ছি না। আমার সামনে আমার হাজবেন্ডের গায়ে হাত তুলবে আর আমি চুপ করে থাকবো নাকি? জাস্ট শ্যাট আপ। একটা স্বামীকে তো খাইছেন, আবার নয়নকেও খাওয়ার চিন্তায় আছেন। আপনি তো একটা ফালতু মহিলা। রাইসার কথা শুনে নেহা কান্না করে দিল। আশিকের বউ রূপা নয়নের আম্মু বলে ওঠে, রাইসা, এটা কি ধরনের কথা? ভাবিকে বাজে কথা বলবি না। আমি ভাবিকে চিনি, ওনার উপর দিয়ে এতদিন কি গেছে আমি দেখেছি। হ্যাঁ, মানছি যে নয়নের সাথে বিয়েটা ঠিক মেনে নিতে পারছে না, কিন্তু এভাবে ভাবির কি দোষ? আব্বু আম্মু তো দিয়েছে, এখানে ভাবিকে দোষ দেওয়ার প্রশ্নই আসে না। ওনার ব্যবহার দেখে মোটেও মনে হচ্ছে না এখানে আঙ্কেল আন্টি জোর করে দিয়েছেন। ওনারকে দেখে তো মনে হচ্ছে উনি নিজের ইচ্ছেতে এই বিয়ে করেছে, আর উনি নয়নকে বিয়ে করে অনেক খুশি। আর খুশি হবে না কেন? কচি মাল পাইছে না। রাইসার কথা শুনে রূপা ঠাস করে থাপ্পড় মেরে বলল, এত নোংরা ভাষায় কথা বলা তোকে কে শিখিয়েছে? ভাবি সবাইকে ভালো রাখার জন্য নিজের দুঃখটা লুকিয়ে ফেললো। তুই আমার থেকে ভাবিকে বেশি চিনিস? আমি জানি ভাবি কতটা বাজে অবস্থায় আছে। আমাদের সামনে অভিনয় করে আছে আব্বু আম্মু কষ্ট যেন না পায়, তার জন্য উনি অভিনয় করে যাচ্ছে খুশি হওয়ার। তুমি আমাকে মারলে? রূপা, তোমার সাহস কি করে হয় আমার শালিকাকে থাপ্পড় মারার? ও তো ভুল কিছু বলে নাই। এই, তুমি ভাবিকে পছন্দ করো না? ভালো কথা, ও বেয়াদবি করছে, ওকে প্রশ্রয় দেবে না একদম বলে দিলাম। এই, তুই যা তো বাড়িতে, তোকে এখানে থাকা লাগবে না। আমি এখান থেকে যাব? প্রশ্নই আসে না। আমি এই তোমাদের আদরের ভাবিকে সুখে থাকতে দিব না। আমি যদি ওনাদের মাঝখানে কাটা হয়ে না দাঁড়াই, আমার নামও রাইসা না। আর নয়ন, তোমাকে তো আমি সুখী হতে দিব না। রাইসার আগে কান্না করতে করতে চলে যেতে নিলে নয়ন রাইসার হাত ধরলে। রাইসা কান্না করতে করতে পিছন থেকে বলল, হাত ছাড়ো আমাকে, কিছু বুঝাতে আসবে না। আমি তোমাকে সুখী হতে দিব না। আমি তোমাকে শেষ করে ফেলবো। অশান্তির জন্য অপেক্ষা করো। নেহা এসে নয়নের হাত ধরে রাইসার হাত সরিয়ে দিল। রাইসা পিছনে ঘুরে নয়ন পিছনে ঘুরলে চোখের চোখ রাখতেই রাইসা কান্না করতে করতে বলল, কাজটা মোটেও ভালো করলো না তোমার বউ। তোমাকে তো কেড়ে নিল, সাথে আজ আমার হাত তোমার হাত থেকে সরিয়ে দিল।
আর তুমি চুপচাপ দেখলে তুমি আসলে একটা কাপুরুষ। রাইসার কথা শুনে সবাই অবাক হয়ে গেল। রাইসা কান্না করতে করতে দৌড়ে চলে গেল। নেহা নয়নের দিকে তাকিয়ে বলল, রাইসা কি বলে গেল? তোমাদের ভিতরে কিছু চলছে নাকি? নয়ন, রাইসা এটা কি বললো? তোমাকে কেড়ে নিয়েছে মানে? নয়ন কারোর কথায় কোনো জবাব না দিয়ে নেহার হাত সরিয়ে দিয়ে চলে গেল। মেজো ভাই আশিক বলতে লাগলো, তুই আমার শালিকাকে ধোকা দিয়েছিস, তোর ভালো কোনোদিনও হবে না। একটা মেয়েকে আশা দেখিয়ে আশা ভেঙেছিস, কাউকে কষ্ট দিলে সে কোনোদিনও সুখে থাকতে পারে না। আমার কত অভিশাপ হিসেবে নিস না, এটা সত্যি আর এটাই বাস্তব। আশিকের কথা শুনে নয়ন সিঁড়িতে দাঁড়িয়ে গেল। চোখের পানিগুলো চোখে জমে গেল। নয়নকে বলে ওঠে আশিক, এখনো সময় আছে, ভাবিকে ডিভোর্স দিয়ে আমার শালিকাকে বিয়ে করে নে। আশিক, এসব কি ধরনের কথা বলছিস? রাইসা, নয়ন তো সব সময় ফ্রেন্ড হিসেবে থাকছে, আর ওদের সাথে ওদের ভাগ্য থাকলে অবশ্যই বিয়েটা হতো। আর আমাদের জানালে তো আমরা এমন কিছু করতাম না। আর যেখানে বিয়েটা হয়ে গেছে সেখানে ডিভোর্স দিবে মানে? তুই ছোট ভাইকে কোথায় বোঝাবি, সেখানে তুই কিনা উল্টাপাল্টা বুদ্ধি দিচ্ছিস। কথা বলো না তুমি, কখনোই সন্তানদের কাছ থেকে শোনো না তারা কি চায়। নিজেদের যা ভালো লাগে তাই করো তোমরা। আমাদের বিষ খাওয়াই মেরে ফেলতে পারতা, এভাবে আমাদের জীবন নিয়ে খেলা না করলেও পারতে। আশিকের কথা শুনে নয়নের আব্বু আম্মু থমকে গেল। নয়নের আম্মুর চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। আশিক রেগে চলে গেল। নয়নের আম্মু পড়ে যেতে নিবে, সাথে সাথে রূপা নেহা দৌড়ে গিয়ে ধরল। নয়নের আম্মু কান্না করতে করতে বলল, আমরা বাবা মা কি সন্তানের খারাপ চাইতে পারি? ও কিভাবে বলতে পারলো আমরা আমাদের সন্তানের কথা ভাবি না? আমি যদি জানতাম রাইসাকে নয়ন ভালোবাসে, আমি তাহলে বিয়ে দিতাম না। আমি দেখেছি ওই কলেজে পড়ে ছোট মানুষ, ওই সব ভেতরে নাই। তাই আমি ওকে বিয়ে দিয়েছি, যাতে বৌমা এখানে থাকতে পারে, অন্য কোথাও যেন বিয়ে না হয়। নেহা নেহা তো নয়নকে অনেক ভালোবাসে, বুঝতে পারে ও নেহাকে কত ভালোবাসে, তাই আমি বিয়ে দিয়েছি। আর সেখানে ও রাইসাকে ভালোবেসে একবার তো আমাদের জানাতে পারতো, একবারও জানালো না। আমু, কান্না করবে না, ভাগ্য যা ছিল তাই হয়েছে। এভাবে কান্না করবেন না, নিজের শরীর খারাপ করবে। সব দোষ আমার। আমি এখানে থাকবো না। আমি এখন এখান থেকে চলে যাব। আমি কতবার বললাম আমি চলে যাই, আপনি শুনলেন না। দেখেন, আজ আমার জন্য নয়নকে কষ্ট পেতে হচ্ছে। নেহা কান্না করতে লাগলো। নয়নের আম্মু নেহার কান্না দেখে আরও ভেঙে পড়ল। নয়নের আম্মু অজ্ঞান হয়ে গেলে আত্মীয় জোরে চিৎকার দিলে। নয়ন আশিক চিৎকারের শব্দ শুনে দৌড়ে নিচে আসলে দেখে আম্মু অজ্ঞান হয়ে গেছে। নয়ন আশিক দৌড়ে এসে ওর আম্মুকে ধরে বলল, আম্মু চোখ খুলো, আম্মু কি হয়েছে চোখ খুলো। আম্মু চোখ খুলো। ভাইয়া, তুমি আম্মুকে এভাবে না বললেও পারতে। তুমি জানো আব্বু আম্মু অসুস্থ, কেন এমনভাবে কথা বললে? আতিয়া চুপ করো। নয়ন ওর আম্মুকে কোলে তুলে নিয়ে যেতে লাগলো। সবে পিছন পিছন যেতে লাগলো। নয়ন ওর আম্মুকে রুমে নিয়ে খাটে শুইয়ে দিল। টি টেবিলের ওপর থেকে পানি নিয়ে মুখে ছিটিয়ে দিতে লাগলো। নয়নের আম্মু জ্ঞান ফিরে নয়নকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। নয়নকে বলল, আমাকে ক্ষমা করে দে বাপ, আমি না বুঝে তোকে কষ্ট দিয়ে ফেললাম। নয়ন ওর আম্মুকে নিজের থেকে ছাড়িয়ে চোখ মুছে দিতে দিতে বলে, আম্মু তুমি এইসব কি বলো? ভাবিকে আমার পছন্দ তো, তুমি এইসব নিয়ে চিন্তা করো না। মেজো ভাইয়ার আগে বুঝো তো, ওর কথা বাদ দাও। আর রাইসা আমার বেস্টু, ও আমাকে হয়তো পছন্দ করে, দুইজন অল্প অল্প পছন্দ করতাম এটা। আর আমি ভালোবাসি বা ও আমাকে ভালোবাসে, এইসব কোনো কথা কখনো উঠে নাই। তুমি এত ভেবো না তো। তুই যদি ভাবিকে পছন্দ করিস তাহলে তোর বউ হওয়ার সত্ত্বে তুই ওনাকে ভাবি কেন বলছিস? এটা দিয়েই তো প্রমাণ হচ্ছে তুই ভাবিকে মেনে নিতে চাচ্ছিস না। ভাইয়া চুপ করবে। ওনার সাথে আমার বিয়ে হয়েছে, আমার স্ত্রী উনি। আমি পছন্দ করি আর না করি, উনি আমার স্ত্রী, যেহেতু ওনাকে ভালোবাসতে বাধ্য আমি। আর একটা কথা বলি, আমি আমার স্ত্রীর নামে কোনো বাজে কথা শুনতে চাই না। আমি ওনার সাথে ভালোই থাকবো। আম্মু তুমি এইসব নিয়ে ভেবো না তো, আমি তোমাদের সিদ্ধান্তে খুশিতেই আছি। কান্না করো না। নয়ন ওর আম্মুর কপালে চুমু দিয়ে হাত দিয়ে মিষ্টি করে হাসি দিয়ে বলে, আমার পিচ্চি মেয়েটা একদম কান্না করো না তো, আর চিন্তাও করো না।
তুমি যদি কান্না করো তোমার আব্বুর কি ভালো লাগবে? হ্যাঁ, আমি তো জানি আমার মেয়ে ছেলে আমার জন্য যা করবে ভালোই করবে। নয়নের কথা শুনে নয়নের আম্মু শক্ত করে জড়িয়ে ধরে কান্না করে দিল। নয়ন সান্ত্বনা দিয়ে নেহার দিকে তাকিয়ে বলে, নেহা, আমার জন্য 1 কাপ কফি বানিয়ে নিয়ে আসো, মাথা ব্যথাটা অনেক বাড়ছে। তোমার মাথা ব্যথা কমে নাই? না, যাও আম্মু, আমি রুমে যাচ্ছি। নয়ন ওর আম্মুর কপালে চুমু দিয়ে চলে গেল। নয়ন নিজের রুমে চলে গেল। রুমে গিয়ে খাটের উপর বসে মুখে হাত দিয়ে ভাবতে লাগলো। দুইটানার মাঝে পড়ে গেলাম, কি করব বুঝতে পারছি না। না ভালো লাগছে না কিছু বলা যাচ্ছে। থাক, নিজের সুখের কথা ভেবে বাবা মা নেহাকে কষ্ট দেওয়া কোনো মানে হয় না। নয়ন কথাগুলো বলে যেই ফোন হাতে নিবে তখনই মাগরিবের আজান দিল। নয়ন ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকতে লাগলো। নেহা রুমে এসেছে। নয়নের হাত থেকে ফোন নিলে নয়ন বিরক্ত হলে ও কিছু না বলে নেহার দিকে তাকালে। নেহা হাসি মুখে নয়নের কোলে বসে গলা জড়িয়ে ধরে গালে চুমু দিয়ে বলল, একজন স্ত্রী যেমন স্বামী চায়, তোমার মাঝে সব কোয়ালিটি আছে। তোমার ওইখানে কথাটা আমার মন কেড়ে নিয়েছে। কিভাবে বললে? আমি আমার স্ত্রীর নামে কোনো বাজে কথা শুনতে চাই না। আমি তো এই কথা শুনে তোমার উপরে ফিদা হয়ে গেছি। মুয়া, মুয়া। নেহা একের পর এক কিস করতে লাগলো। নেহা বলল, জান, নাও কফি খাও, আমি খাওয়াই দিই। নেহা নয়নকে খাওয়াই দিতে লাগলো। নয়ন এক চুমুক দিলে নেহা নয়নের মুখ লাগানো জায়গাতে মুখ লাগিয়ে খেতে লাগলো আর বলল, আহ, কত মজা! আমার জামাই ঠোঁটের ছোঁয়ার মাঝে অন্যরকম ভালো লাগা আছে। ইস, আগে কেন যে তোমার সাথে দেখা হয় নাই। 1 বছর ধরে ফেল বউ হয়ে আছি। আগে যদি তুমি আরো একটু বড় হইতে, আমার সামনে পড়তে, তোমাকে বিয়ে করে ফেলতাম। এতদিনে আমাদের বাবু থাকতো, তোমার মতো কিউটের ডিব্বা হইতো। নেহার মুখে বাবুর কথা শুনতে নয়নের বুকের ভিতর ঢুক করে উঠল। নয়ন বলে ওঠে, আমার বাচ্চা অনেক পছন্দ হয়। মেজ ভাবির তো বাবু আছে না, আপনি কি আমাকে একটা বাবু গিফট দিবেন? নয়নের কথা শুনে নেহা কিছুটা ভরকে গেল। নেহা মনে মনে ভাবতে লাগলো, দূর শালা, বেশি করে ফেললাম। এখন কি বলবো? কি হলো, এত কি ভাবেন, কথা বলেন। নয়ন, আসলে আমি কোনোদিন মা হতে পারবো না। মা হতে পারবেন না মানে? ডাক্তার বলেছে আমার সমস্যা আছে। আমি একবার অসুস্থ হয়েছিলাম, তখন জানতে পারি। নয়ন, তুমি কি এখন আমাকে ছেড়ে দিবে, তাই না? আমাকে আর মেনে নিতে পারবে না, তাই না? নয়ন নেহার কথা শুনে কোল থেকে নামিয়ে দিয়ে বলল, চিকিৎসা করলে আপনার সমস্যার সমাধান হবে না? জানি না, বলতে পারি না, বাট মনে হয় কোনোদিন হতে পারবো না। আমাকে তুমি চাইলে ডিভোর্স দিতে পারো। 1 বছর শুধু আমার সাথে থাকবে, পরে অন্য কাউকে বিয়ে করে নিও। আমি অন্তত তোমার বউয়ের পরিচয় হয়ে না হয় এই বাসায় থাকবো। আমি তো ভাবাটা শোনাতে পারবো না, সেখানে তুমি অন্য কাউকে বিয়ে করতে পারো। নেহার কথা শুনে নয়ন কিছু না বলে কফি খেতে লাগলো। নেহা নয়নের সামনে গিয়ে বলল, কি হলো নয়ন, কিছু বলছো না কেন? আমার উপরে রাগ করেছো, তাই না? আমি এটা লুকিয়েছি তোমার থেকে। আমি তোমাকে বলছি তো, 1 বছর পর আমাকে ডিভোর্স দিও, আর অন্য একটা মেয়েকে বিয়ে করে নিও। আমি আপনাকে কিছু বলছি, আমি বিয়ে বারবার করতে চাই না। সন্তান না হলে কি করার, দরকার হলে এতিম কোনো বাচ্চাকে নিয়ে আসবো। এইসব নিয়ে আমি কিছু ভাবছি না, আপনি এত চিন্তা করেন না। নয়ন কথাগুলো বলে ফোন হাতে নিল। নেহা নয়নের দিকে তাকালো। নেহা নয়নের দিকে তাকিয়ে ভাবতে লাগলো, এই ছেলের নিজের ভেতরে চাপা কষ্ট রেখে কিভাবে সবাইকে খুশি করতে এভাবে শান্তভাবে কথা বলতে পারে। নেহা নয়নের দিকে তাকিয়ে ভাবতে লাগলো। নয়ন টেবিলের সামনে গেল, ল্যাপটপ চালু করে অনলাইনে ক্লাস করতে লাগলো। নেহা খাটে বসে থেকে নয়নের ক্লাস করা দেখতে লাগলো। নয়ন বলে ওঠে, স্যার আমি আসছি, পানি খাবো। নয়ন উঠে মিনি ফ্রিজ থেকে পানির বোতল নিয়ে এসেছে, আবার বসলো। নয়নের একজন বান্ধবী বলে ওঠে, নয়ন, কি ব্যাপার তোমার? মন খারাপ নাকি? কই না তো। মনে হচ্ছে তোমার মন খারাপ। আগামীকাল কলেজে আসবে কি? যাব। স্যার কই গেল? আন্টি ডাক দিয়েছে।
ও আচ্ছা, তা কেমন আছো সবাই? সবাই নয়নের সাথে কথা বলতে লাগলো। নয়ন সবার সাথে আড্ডা দিতে লাগলো। নয়নকে হাসতে দেখে নেহার মুখে নিজের অজান্তেই হেসে দিল। স্যার আসলে সবাই ক্লাসে মনোযোগ দিল। 1 ঘন্টা ক্লাস করার পর নয়ন ল্যাপটপ বন্ধ করে পড়তে লাগলো। নেহা নিচে চলে গেল। 10টার দিকে নয়নের ঘুম আসলে নয়ন টেবিলের উপর মাথা দিয়ে শুয়ে পড়ল। নেহা রুমে এসে দেখে নয়ন টেবিলের উপর মাথা দিয়ে শুয়ে আছে। নেহা নয়নের পাশে গিয়ে হালকা ডাক দিয়ে ডাকলো। নয়ন চমকে উঠে নেহাকে দেখে বলল, কি হয়েছে, কিছু বলবে? চলো, খাবার খেয়ে নিবে, আসো। আমার খেতে ইচ্ছে করছে না, আমি ঘুমাবো, আপনারা খেয়ে নেন। চলো, হালকা খেয়ে নিবে। না, আপনি যান, আমার ভালো লাগছে না। কি ব্যাপার, তোমার কপালের সাইডের দিক দিয়ে রগ জেগে আছে কেন? তোমার শরীর ঠিক আছে তো? নেহা নয়নের শরীরে হাত দিলে চমকে গেল। নেহা বলে ওঠে, তোমার তো জ্বর এসেছে গায়ে। নয়ন, তুমি অনেক টেনশনের ভিতরে আছো। নয়ন, আমাকে পছন্দ না হলে আমাকে ছেড়ে দিতে পারো। আমাকে নিয়ে টেনশন করে নিজের ক্ষতি করো না। আরে না, কি বলেন? আপনাকে নিয়ে কেন টেনশন করব? আমি ঠিক আছি, হালকা শরীর গরম হয়েছে। আপনি যান, খেয়ে আসেন, আর সকালের দিকে আদর করব। এখন ঘুম পাচ্ছে অনেক। নয়ন কথাগুলো বলে খাটের উপরে শুয়ে পড়ল। নেহা নয়নের দিকে তাকিয়ে আর কিছু না বলে চলে গেল। নেহা হাঁটতে হাঁটতে ভাবতে লাগলো, ওর এত খারাপ আমার কেন লাগছে? আমি তো জানি ও মনের বিরুদ্ধে কিছু হলেও টেনশন করে অসুস্থ হয়ে যাবে, না কাউকে বলবে, না কাউকে বুঝতে দিবে। আমি তো এটাই চাইছি, তাহলে কেন এমন মনের ভিতরে অস্থির লাগছে আমার? নেহা কথাগুলো ভাবতে ভাবতে নিচে চলে গেল। রূপা বলে ওঠে, ভাবি, নয়ন কোথায়, আসবে না? ওর অনেক ঘুম পাচ্ছে, তাই আসলো না। কিছু খাবে না বলল। আচ্ছা, আপনি আসেন। সবাই খাবার খেতে বসলো। নেহা খাবার খেতে গিয়েও নিজের অজান্তে গলা দিয়ে খাবার নামলো না। রূপা বলে উঠল, কি ব্যাপার ভাবি, খাচ্ছেন না কেন? খান, কিছু হয়েছে নাকি? নয়নের শরীর খারাপ মনে হয়, না খেয়ে শুয়ে পড়েছে। টেনশন করো না, রুমে যাওয়ার সময় খাবার নিয়ে যাও। ও উঠলে ক্ষুধা লাগলে খেয়ে নেবে। হুম। নেহা কয়েক লোকমা খেয়ে নিল। নয়নের জন্য খাবার বেড়ে নিয়ে সবার সাথে গল্প করতে লাগলো। 1 ঘন্টা থেকে ওখান থেকে চলে গেল। নেহা খাবারটা টেবিলে রেখে দেখে নয়ন লাফ দিয়ে উঠে পড়ল। নেহা বলে ওঠে, নয়ন, কি হয়েছে? তুমি ঠিক আছো? নয়ন নেহার দিকে তাকিয়ে নিজেকে স্বাভাবিক করে বলল, হুম, আপনি ঘুমান নাই? না, নয়ন তোমাকে খাওয়াই দিবে। কিছুটা ক্ষুধা লাগছে, কিন্তু খেতে মন চাচ্ছে না। আপনি খেয়েছেন তো? আমি খাওয়াই দিই, তুমি ফ্রেশ হয়ে আসো। সব কিছু এলোমেলো হয়ে গেল কেন? আমি তো এইসব চাই নাই। নয়ন কথাগুলো ভাবতে ভাবতে মুখে পানি ছুঁড়ে মারল। নয়ন চোখ বন্ধ করে খুলে ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয়ে খাটে বসতেই নেহা নয়নের মুখ শাড়ির আঁচল দিয়ে মুছিয়ে দিল। নেহার দিকে তাকিয়ে বলল, আমার জন্য নিজের শাড়ির আঁচল কেন ভিজালেন? জামাইয়ের মুখ মুছে দিলে কি আঁচল নষ্ট হয়ে যাবে নাকি? পাগল ছেলে একটা। বসো, আমি খাওয়াই দিই। আপনার কষ্ট করতে হবে না, আমি নিজেই খেয়ে নিব। ভাবি থাকলে তো আমার হাতে খাওয়ার জন্য পাগল হয়ে যেতে, ভাইয়ের সাথে পাল্লা করতে। আর এখন বউ হয়েছি, আমার দিকে তাকানো তো দূর, আমার হাতে খেতে চাচ্ছ না? না, তেমন না। আচ্ছা, খাওয়াই দেন। নেহা নয়নকে খাওয়াই দিতে লাগলো। নয়ন নেহার হাসি মাখা মুখটার দিকে তাকিয়ে থাকতে লাগলো। নেহা চোখ টিপ দিলে নয়নের মুখে হাসি ফুটে উঠল। নেহা বলে ওঠে, বাহ বাহ বাহ, আমার জামাই দেখি হাসতে পারে। আপনি অনেক দুষ্টু। নয়ন চৌধুরীর বউ দুষ্টু না হইলে কি চলে? হুম, বুঝলাম। আচ্ছা, আপনি কি পেট ভরে খাইছেন? আপনি তো ঠিক মতো খান না, আম্মুর কাছে আগে শুনেছি। খেতে অত ভালো না লাগে, তুমি খাও তো। বুঝেছি। আচ্ছা, আমিও আপনাকে খাওয়াই দেই। নয়ন নেহাকে খাওয়াই দিতে লাগলো। দুজন একে অপরকে খাওয়াই দিতে লাগলো। নয়নের হাতে হালকা কামড় দিতে নয়ন চোখ বড় বড় করে তাকালো। নেহা দাঁতে দাঁত চেপে হাসলে নয়নও হেসে দিল। দুজন একে অপরের সাথে দুষ্টামি করতে লাগলো। দুজনে খাওয়া শেষ হয়ে গেলে নেহা বলে ওঠে, তুমি পানি খাও, তোমার মুখ লাগানো জায়গা থেকে আমি খাবো। তুমি তো আর আমাকে ভালোবাসো না। নেহার কথা শুনে নয়ন বলে ওঠে, এই নিন, আপনি খান, তারপর আমি খাচ্ছি। থাক, লাগবে না। খান।
নয়ন নেহাকে পানি খাওয়াই দিল। নয়ন ওইখান থেকে ঠোঁট লাগিয়ে পানি খেলো। নেহা মেডিসিন নিয়ে এসে নয়নকে খাওয়াই দিল। নয়ন খেয়ে শুয়ে পড়ল। নেহা লাইট অফ করে নয়নের বুকে মাথা দিয়ে শুলো। নয়ন বলে ওঠে, আপনার কি কিছু লাগবে? আমাকে বলতে পারেন। আমার কিছু লাগবে না, শুধু তোমার আদর ভালোবাসা হলেই আমার জন্য যথেষ্ট। এইটা তো স্বাভাবিক ব্যাপার। এইটা আপনার পাওনা, আপনি তো পাবেন। আপনার কোনো জিনিস লাগবে নাকি? না, সব কিছু আমার ননদ শাশুড়ি নিয়ে এসে দেয়। যা লাগে ওদের বললে নিয়ে এসে দেয়। ও আচ্ছা, তাহলে তো ভালোই। তাও যদি কোনো কিছু দরকার হয় আমাকে জানিয়ে দিয়েন, আমি নিয়ে এসে দিব। আচ্ছা শোনো না, আমাকে নিয়ে ঘুরতে বের হবে? কোথায় যাবেন? নদীর ওই দিকে যাব, অনেক দিন ধরে যাই না, সেই কবে গেছিলাম। ঠিক আছে, আমি কলেজ থেকে আসার পর আপনাকে নিয়ে যাব। ওকে মেরি জান। মুয়া। নেহা নয়নের ঠোঁটে কিস করে দিল। নয়ন নেহাকে নিচে ফেলে কিস করতে লাগলো। নেহা নয়নের স্পর্শে কেঁপে উঠতে লাগলো। নয়ন নেহাকে কিস করে মাতাল করে দিতে লাগলো। নেহা নিজেকে কন্ট্রোল করতে না পেরে নয়নের উপর ঝাঁপিয়ে পড়ল। দুজন একে অপরকে আদর করতে ব্যস্ত হয়ে গেল। দুজন আদর করতে করতে ক্লান্ত হয়ে গেল। নেহা নয়নের বুকের উপর মাথা দিয়ে শুয়ে পড়ল। নেহা হঠাৎ মনে পড়ে গেল ও কোনো মেডিসিন খায়নি। নেহা লাফ দিয়ে উঠে পড়ল। নয়ন বলে ওঠে, কি হয়েছে? মেডিসিন খাওয়ার আছে, আমি তো খাইনি। কিসের মেডিসিন? নয়নের কথা শুনে নেহা কিছু না বলে ওর ব্যাগ থেকে মেডিসিন নিয়ে খেতে যাবে, সাথে সাথে নয়ন হাত দিয়ে ধরে ফেলে। নয়ন বলে ওঠে, এটা তো বাচ্চা না হওয়ার মেডিসিন, এটা কেন খাবেন? আপনার তো এমনিতে হবে না, আবার এইটা খেয়ে রোগ কেন বাড়াবেন? খাওয়া লাগবে না এসব, এই প্যাকেট ফেলে দেন। ওয়েট। নয়ন কথাগুলো বলে নেহার হাত থেকে মেডিসিন নিল। ব্যাগ কাছে নিয়ে মেডিসিনের পাতা নিতেই নেহা বলে ওঠে, এটা বাচ্চা হওয়া বন্ধ করে আমি তো জানতাম না। আমার ফ্রেন্ড বলেছিল বাসরাতে পরে বা খেতে হয়, তাই আমি এসব খেতে চাচ্ছি। এইটা যে ওইটার কারণ তা তো জানতাম না। ও আচ্ছা, আর খাবেন না, ওয়েট আমি নষ্ট করে ফেলে দেই। নয়ন মেডিসিনের পাতার সব বড়ি বের করে ফেলে দিল। নেহার রাগে শরীর জ্বলতে লাগলো। পিছন থেকে মারতে গিয়েও মারল না। নয়ন পিছনে তাকিয়ে বলল, কি ব্যাপার, এভাবে তাকিয়ে আছেন কেন? এইসব ফেলে দিয়েছি এর জন্য রাগ করেছেন নাকি? আরে না, আমি ভাবছি আমার ফ্রেন্ড এমন কেন করলো। ওইসব নিয়ে ভাবা লাগবে না, চলেন রুমে যাই। নয়ন নেহাকে কোলে নিয়ে যেতে লাগলো। খাটের উপর শুয়ে দিল। নিজে শুয়ে নেহাকে বুকের সাথে জড়িয়ে নিল। নেহা মনে মনে ভাবতে লাগলো, কুত্তা একটা, এখন আমি মেডিসিন কোথায় পাবো? বাইরেও তো যেতে পারবো না, না গেলে একজন না একজন আমার সাথে থাকবে। উফ, কি যে ঝামেলা। আল্লাহ, পেটে যেন বাচ্চা না আসে। নেহা কথাগুলো ভাবছিল। নয়ন বলে ওঠে, কি ব্যাপার, এত কি ভাবেন? ভাবছি আমি এত বড়, অথচ আমি এইটার ব্যাপারে কিছুই জানি না। বাট তুমি পিচ্ছে ছেলে, ওইটার ব্যাপারে কেমনে জানলে? আমি জানতাম না, বাট আমার এক ফ্রেন্ড ওইটা আমাকে দিয়ে কিনেছিল, তখন জানতে পারি এসব কিসের মেডিসিন। মানে কি, ও মেডিসিন দিয়ে কি করলো? ওর গার্লফ্রেন্ড আছে। কি, গার্লফ্রেন্ড সাথে এইসব করবে আর তুমি তাকে সাপোর্ট করছো? আজও আমার সাপোর্টের কি হলো? ওদের কোনো সমস্যা নাই, ওইখানে আমি বলার কে? তোমার ওইসব করতে মন চায় না? নিশ্চয় চাইছে। তুমি কারোর সাথে আগে করছো নাকি? ফালতু কথা বলেন না তো, আমার মৃত্যুর ভয় আছে, আমাকে একদিন জবাব দিতে হবে। গুড বয়, আমার জান পাখিটা। নেহা কিস করে দিল। নয়ন মাথায় চুমু দিয়ে বলে, ঘুমে যান, আমি মাথায় হাত বুলে দিচ্ছি। নয়ন নেহার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। নেহা ঘুমিয়ে গেলে নয়নও ঘুমিয়ে গেল। সকালে ঘুম ভাঙলে দেখে নেহা নেই। নয়ন উঠতে গেলে মাথা ব্যথা করতে লাগলো। নয়ন অনেক কষ্টে উঠে ওয়াশরুমে চলে গেল। গোসল করে তোয়ালে পরে বের হলো। নেহা রুমে ঢেকে নয়নকে দেখে বলল, বাহ, কত সুন্দর। আমি তো এতদিন খেয়ালই করি নাই তোমার বডিটা এত সুন্দর। আদর করব? নেহা সোজা এসে নয়নকে জড়িয়ে ধরল। নয়ন হেসে দিয়ে জড়িয়ে ধরে বলল, আপনার মাথায় এত দুষ্টুমি কেন আছে? জামাই যদি এমন কিউট, স্মার্ট, গুড লুকিং হয়, কোনো মেয়ে নিজেকে কন্ট্রোল করে রাখবে শুনি? বুঝলাম। আচ্ছা ছাড়েন, কলেজে যাব। আমি কিস করব, তারপর
নেহা নয়নের ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নিল। 3 মিনিট পর ছেড়ে দিয়ে নয়ন নেহার কপালে চুমু দিয়ে আলমারি থেকে শার্ট প্যান্ট বের করে পরে নিল। কলেজ ব্যাগ নিয়ে বাইকের চাবি নিয়ে বের হয়ে গেল। নয়ন কলেজে গিয়ে ক্লাস করতে লাগলো। দুপুরের দিকে বাইক নিয়ে যেতে যাবে, তখনই রাইসাকে কেউ ধাক্কা দিলে সোজা নয়নের সাথে ধাক্কা খেলে নয়ন বাইক নিয়ে পড়ে গেল। রাইসা নয়নের উপর পড়াতে নয়নের পা বাইকের নিচে পড়ল। সবাই দৌড়ে এসে রাইসাকে তুলল। নয়নের ফ্রেন্ডের বাইক তুলল। নয়ন হাত দিয়ে পা ধরে রাখলো। হাত দিয়ে রক্ত পড়ছে। সবাই নয়নকে ধরে পড়ল। দোস্ত ঠিক আছিস তুই? এই কানা নাকি তুই? নয়ন সরি, আমি ইচ্ছে করে তোমাকে ফেলে দেইনি। রাকিব, আমার পায়ে অনেক ব্যথা করছে, দোস্ত আমাকে বাসে নিয়ে চল। নয়ন হাঁটতে গিয়েও পারল না। রাকিব বাইকে তুলে নিয়ে নিচে উঠে বাইক নিয়ে যেতে লাগলো। ফার্মেসিতে গিয়ে হাতে ব্যান্ডেজ করে নিল। পায়ের ব্যথার জন্য মেডিসিন নিয়ে নিল। রাকিবকে ধরে বাহিরে বসালো। নয়নকে নিয়ে বাসার উদ্দেশ্যে বের হলো। নয়নের বাইক রেখে নয়নকে ধরে নিয়ে যেতে লাগলো। কলিং বেল বাজাতেই রাইসা দরজা খুলে দিয়ে বলল, নয়ন, আই অ্যাম সরি। তুই এত তাড়াতাড়ি এখানে চলে এসেছিস? নয়ন প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমি ইচ্ছে করে তোমাকে ব্যথা দেইনি। রাইসা নয়নকে ধরতে যাবে। নেহা দৌড়ে এসে রাইসাকে সরিয়ে দিয়ে নয়নকে নিজের কাছে নিয়ে এসে বলল, তোমার হাতে পায়ে কি হয়েছে? তুমি কি অ্যাক্সিডেন্ট করছিলে নাকি? ভাবি ওর পায়ে বরফ দিতে হবে। নয়নের আম্মু রূপা এসে নয়নকে দেখে বলল, নয়ন কি হয়েছে তোর বাপ? কিছু না, একটু ব্যথা পেয়েছি। আপু, আমি ইচ্ছে করে কিছু করিনি। কি করেছিস? কিছু না। আর তুমি বারবার নিজের উপরে দোষ কেন দিচ্ছ? আমি কি তোমাকে কিছু বলছি নাকি? আপু, আমার বান্ধবীদের সাথে আসতে গিয়ে হঠাৎ করে একজনকে ধাক্কা দিয়ে আমি নিজের কন্ট্রোল করতে না পেরে নয়নের সাথে ধাক্কা খেয়েছিলাম। বাইকের নিচে পড়ে গিয়েছিল। খেয়ে কাজ পাও না? ওর উপরে গিয়ে তোমার পড়া লাগবে? নেহা, কথা কম বলো। কি কম বলবো? তোমার কি অবস্থা হয়েছে দেখছো? ও ইচ্ছে করে করিনি। আর কথা বলো না, মেজাজ খারাপ করো না তো। নেহা আর কিছু না বলে বরফ নিয়ে এসে পায়ে ধরে রাখতে লাগলো। রাইসা নয়নের মাথার চুল হালকাভাবে টান দিতে নিলে নয়ন নেহার দিকে তাকাতেই নেহার চোখে যেন আগুন ঝরছে। নয়ন রাইসার হাত ধরে বলে, রাইসা বসো, কিছু করা লাগবে না। তোমার মাথা ব্যথা করছে, রগগুলো জেগে গেছে। তুমি বসে থাকো, আমি মাথায় হাত বুলিয়ে দেই। তোমার তো এটাই ভালো লাগে। সমস্যা নাই, তুমিও তো ব্যথা পেয়েছো। ভাবি ওনার কোমরের দিকে ব্যথা পেয়েছে, আপনি বরফ লাগিয়ে দেন। আমার সামান্য লেগেছে, তোমার তো ব্যথা বেশি লেগেছে। তুমি আমাকে নিয়ে ভেবো না তো। যাও ভাবির সাথে রুমে যাও। রহিমা আন্টি, রাকিবকে খেতে দেন তো। খাবো না। কথা কম বল, আন্টি ওকে নিয়ে যান। রহিমা কাজের বুয়া রাকিবকে নিয়ে গেল। নয়ন নেহাকে বলল, রুমে যাব। চলো। নয়ন নেহার কাঁধে হাত দিল। নেহা নয়নকে ধরে নিয়ে যেতে লাগলো। নয়নকে রুমে নিয়ে গিয়ে নেহা খাটের উপর বসিয়ে দিল। নেহার মুখ দেখে নয়ন বুঝতে বাকি রইল না নেহা রাগ করেছে। নয়ন নেহার হাত ধরে কাছে বসিয়ে দিল। নেহা বলে ওঠে, ছাড়ো আমাকে। রাগ করছেন? আমি কেন রাগ করব? আমি কে যে আমার রাগ হবে? নয়ন নেহার গালে একের পর এক কিস দিতে লাগলো। নেহার মনটা গলে গেল। নেহা নয়নকে জড়িয়ে ধরে বলে, আমি তোমার ভাগ কাউকে দিতে পারবো না। তুমি প্লিজ রাইসার থেকে দূরে থাকো। ঠিক আছে। নয়ন নেহার ঠোঁটের দিকে মুখ এগিয়ে নিয়ে যেতে লাগলো। নেহা নয়নের ঠোঁট খপ করে নিজের দখলে নিলে নয়ন হেসে দিল। নয়ন নেহার মাথার পিছনে ধরে কিস করতে লাগলো। নেহা নয়নের ঠোঁট ছেড়ে মুখের দিকে অসহায়ভাবে তাকিয়ে বলে, তোমার অনেক কষ্ট হচ্ছে তাই না? হালকা, বেশি না। হালকা না, ভালোই ব্যথা করছে, পা ফুলে যাচ্ছে। ওই আর কি। যাই হোক, খাবার খেয়েছেন? না। আচ্ছা চলো, তোমাকে ফ্রেশ করে দিয়ে খাবার নিয়ে এসেছে, খাওয়াই দেই। ওকে। নয়ন নেহার সাথে ওয়াশরুমে চলে গেল। নয়নকে ফ্রেশ করে নেহা নয়নকে খাটে বসিয়ে দিয়ে খাবার নিতে চলে গেল। খাবার নিয়ে এসে খাওয়াই দিতে লাগলো। নয়ন বলে ওঠে, আপনিও খান। তুমি খাও, আমি পরে খাবো। নেহা নয়নকে খাওয়াই দিয়ে পানি মেডিসিন খাওয়াই দিয়ে চলে গেল। নয়ন ঘুমানোর চেষ্টা করতে লাগলো। ব্যথায় মাথায় যন্ত্রণা করতে লাগলো। নয়নের হঠাৎ নাক দিয়ে রক্ত পড়ে নয়ন চমকে গেল। কারো আসার শব্দ শুনে নয়ন তাড়াতাড়ি করে রুমাল দিয়ে নাক মুছে ফেলল। নয়ন ঘুমানোর ভান করে চোখ বন্ধ করে নিল। 3 মাস পর
জান, ও জান, একটু আদর করি না? না, কোনো আদর করতে দিব না। ছাড়ো তো। এখন এখন থেকে মেজাজ খারাপ করো না। ও জান, আমি কি করছি? এমন কেন করছো আমার সাথে? আমার কোনো ভুল হলে আমাকে বলো, আমি নিজের ভুল শুধরে নিব। প্লিজ বলো না, আমি কি করছি, এমন কেন করছো? তুই জানিস না তুই কি করেছিস? তুই একটা ফালতু ছেলে। তোর খালি আমার দেহ ভালো লাগে। আমাকে তুই জীবনেও ভালোবাসিস না। আমি বুঝি না নাকি? নেহা, এসব কি বলো? নেহা, তুমি ভালো করে জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। তোর ভালোবাসা তোর কাছে রাখ। তুই আমাকে ভালোবাসিস নাকি না আমি বুঝি না। তুই মেয়ে পাগল একটা ছেলে। তোর তো একটা মেয়ে দিয়ে হয় না। নেহা, কি যাতা বলছো? আমি তোমাকে ভালোবাসি। আমি কেন অন্য মেয়ের জন্য পাগল হব? দেখো, তোমার কোথাও ভুল হচ্ছে। তুই কোনো কথা বলবি না। আমি আগামীকাল চলে যাব। তোর সাথে কোনো কথাই নেই আমার। আমাকে ছাড় বলছি। নেহা নয়নের হাত সরিয়ে দিলে নয়ন নেহাকে পিছন থেকে বারবার জড়িয়ে ধরলে। নেহা রেখে শুয়ে থাকা থেকে উঠে সজোরে থাপ্পড় মারল। নয়ন বেশিটা মেনে নিতে পারল না। নেহা রেগে বলে উঠল, আগামীকাল আমি বাপের বাড়িতে যাব। তুই কি ভেবেছিস আমাকে বাড়িতে রেখে কলেজে পার্কে গিয়ে মেয়ে নিয়ে রোমান্স করবি আর আমি জানতে পারবো না? তুই আর একবার আমাকে ধর, আমি তোকে কি করি। নেহা, তোমার কোথাও ভুল হচ্ছে। আমি তোমাকে ভালোবাসি। আমি অন্য মেয়ের সাথে রোমান্স করব? তুমি এটা বিশ্বাস করতে পারলে? বিশ্বাস করব না মানে? নেহা ফোন বের করে ওকে কিছু পিক ভিডিও দেখালে নয়নের চোখ বড় বড় করে তাকিয়ে কিছু বলার আগে নেহা বলে, এখন বলিস না এইসব এডিট করা পিক আমার চোখ আছে কোনটা এডিট কোনটা বাস্তব। নেহা, সত্যি এইসব আমার পিক, কিন্তু আমি এইসব কিছুই করি নাই। নেহা থাপ্পড় মেরে বলে, তোর পিক অথচ এইসব করিস নাই। একটা মেয়েকে নিয়ে পার্কে গেছিস, কিস করেছিস, আবার কে বলতে পারে হোটেলে যে যাস নাই ওকে নিয়ে? নেহা, চুপ কর, তোর সাথে থাকবো না আমি। নেহা উঠে চলে যেতে নিবে নয়ন পিছন থেকে হাত ধরে নেহা বলে ওঠে, আমার হাত ছাড়। আমি থাকবোই না এখানে। আমাকে ঠেকাতে আসলে আমার মরা মুখ দেখবি। নেহা, কি যাতা বলছো? যা শুনছিস তাই করব। নয়ন কিছু বলল না। নেহা আলমারি থেকে লাগেজ বের করে জামা কাপড় গোছাতে লাগলো। নয়নের চোখগুলো ছলছল করতে লাগলো। নেহা সব কিছু গুছিয়ে বের হয়ে গেল। নয়ন নেহার পিছন পিছন যেতে লাগলো আর বলতে লাগলো, বউ, যাও না, আমি কিছু করি নাই। বউ, প্লিজ আমাকে একবার বিশ্বাস করো। আমি তোমাকে ভালোবাসি বউ। যাও না আমাকে ছেড়ে। আমার তোমাকে ছাড়া কিছু ভালো লাগে না। বউ, যাও না প্লিজ। তুমি তো জানো আমার তোমাকে ছাড়া ঘুম আসে না। প্লিজ যাও না বউ। এসব ফালতু কথা রাখ। ওই মেয়েকে নিয়ে আয়, ওকে নিয়ে থাক তুই। নেহা নয়নের কথার শব্দ শুনে সবাই নিচে আসলো। নয়নের আব্বু আম্মু বলে ওঠে, কি হয়েছে? বৌমার লাগেজ নিয়ে কোথায় যাও? আমি চলে যাচ্ছি। ওর সাথে থাকা আমার পক্ষে সম্ভব না। কি হয়েছে? কেন এমন করছো? উনি আমাকে ভুল বুঝছে। আমি সত্যি কিছু করি নাই। উনি আমাকে ভুল বুঝছে। কি করেছো তুমি যে ভাবি এত রেগে গেছে? আর ভাবি এত সহজে রেগে যায় না। ভাবি কি করেছে নয়ন বলেন আমাদের। নয়ন, কি করছো? কি করে নাই? এই দেখেন এইসব কি? নেহা ভিডিও পিক দেখলে সবার চোখ কবলে উঠে গেল। সবাই রেগে গিয়ে নয়নকে থাপ্পড় মারল। নয়নের আম্মু বলে, বিয়ে করানোর পর তুই বাহিরের মেয়ের সাথে এসব করতে লজ্জা লাগে না? ছি, তুই এত খারাপ। নয়ন, এইটা তোমার থেকে আশা করি নাই। তুমি একদম ঠিক করো নাই কাজটা। ভাবির কাছে এক্ষুনি ক্ষমা চাও আর কখনো এসব করবে না, কথা দাও। ভাবি, আমি কি তুই? হ্যাঁ, বৌমার কাছে ক্ষমা চা। আর যদি ভালো হতে না পারিস ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। আমার এমন নোংরা ছেলের কোনো দরকার নেই। ভাবি, আপনার কোথাও ভুল হচ্ছে। আমি নয়নকে যতটা জানি, নয়নকে এমন কখনো করতে পারে না। আমার জামাই, আমি জানি না, তুমি আমার থেকে বেশি চেনো। আপনার থেকে বেশি হয়তো চিনব না, কিন্তু নয়ন এমন কিছু করতে পারে না। আমি এটা বিশ্বাস করি না। ও কখনোই এমন করতে পারে না। তো আমি মিথ্যা বলছি আর এই পিক ভিডিও মিথ্যা নাকি? আমি জানি না, বাট আমি যতটুকু জানি নয়ন এমন কিছু করতে পারে না। ওকে কত সুযোগ কত মেয়ে দিয়েছে, কখনো পাত্তাও দেয়নি। সেখানে ওর বউ থাকতে এসব করবে? আমার বিশ্বাস হয় না। চুপ করো রাইসা, তুই কথা বলিস না। এখানে স্পষ্ট দেখা যাচ্ছে নয়ন কি করছে না করছে, সব দেখা যাচ্ছে।
আমি কিছু শুনতে চাই না। আমি এখানে থাকবো না। ওর সামনে আর এক মুহূর্ত থাকতে চাই না। নেহা চলে যেতে নিলে নয়ন নেহাকে ধরতে যাবে। নেহা রেগে চিৎকার করে বলে ওঠে, তুই কি চাচ্ছিস আমি আত্মহত্যা করি? তোকে বলেছি আমাকে আটকানোর চেষ্টা করলে আমি আত্মহত্যা করব। তুই সেটা জানার পর আমাকে ঠেকানোর চেষ্টা করছিস যাতে আমি মরে গেলে ওই মেয়েকে এই বাড়িতে নিয়ে আসতে পারিস, তাই না? নেহার কথা শুনে নয়ন হাত ছেড়ে দিল। নয়নের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। নেহা দরজা খুলে নেহা চমকে গেল। নেহার গালে সজোরে থাপ্পড় মারতে যাবে, নয়ন হাত ধরে ফেলল। রোহান বলে ওঠে, নয়ন আমার হাত ছাড়ো। নয়ন হাত ছেড়ে দিলে রোহান তার স্ত্রী বাচ্চা নিয়ে ভেতরে ঢুকলো। নয়নের আম্মু দৌড়ে এসে রোহাতকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। রোহাতের সারা মুখে চুমু দিতে লাগলো। রোহাতের আব্বুও রোহাতকে আদর করতে লাগলো। সবাই রোহানকে জড়িয়ে ধরলো। সবার সাথে কুশল বিনিময় করলো। রোহাত নেহার দিকে তাকিয়ে নেহার হাত ধরে মাঝখানে এক ছটকে নিয়ে এসে বলল, আমার আসার কথা শুনে ভয়ে পালিয়ে যাচ্ছিস? তুমি বেঁচে আছো? নাটক করিস না। আব্বু আম্মু, তোমাদের আমি এই মেয়ের মুখোশ খুলে ধরবো। আম্মু, আমি বেঁচে আছি। আমি তোমাকে কিছু সত্যি কথা বলবো। কিসের সত্যি বলবে? রোহান, এই মেয়ে বাচ্চা কে? আমি পরে বলছি। রোহাতের বউ সবাইকে সালাম দিল। বাচ্চাটাকে নয়ন কোলে তুলে নিল। রোহাত নেহাকে থাপ্পড় মেরে গলা চেপে ধরে নয়নের আম্মু সরিয়ে দিয়ে বলল, রোহান, হচ্ছেটা কি? আম্মু, এ নেহা তোমাদের সামনে ভালো হওয়ার ভান করছে। আম্মু, এ নেহা নয়নে ক্ষতি করার জন্য এখানে এখনো আছে। কি কি যাতা বলছো? নেহা অনেক ভালো মেয়ে, ওকে নিয়ে কোনো বাজে কথা বলবি না। তুই বেঁচে আছিস তাহলে বাসায় কেন আসছিস না? আমি তো মরি নাই, আমি তো বেঁচে আছি। মৃত্যু হওয়ার অভিনয় করতে হয়েছে। আম্মু, নেহা আমাকে বিয়ে করেছিল আমার উপরে প্রতিশোধ নিতে। নেহা আমার উপরে প্রতিশোধ নিতে না পেরে নয়নকে ফাঁসিয়েছে। নয়নকে তার প্রতি ভালোবাসা মায়া বাড়িয়ে ও নয়নকে ছেড়ে চলে যাবে, যাতে ওর কথা ভেবে যেন নয়ন তিলে তিলে মরতে পারে। কি যাতা বলছিস? ভাইয়া ফালতু কথা বলো না। আমি কিন্তু সব জানি। আমু, এই মেয়েটা বড় ভাইয়ার বউ, আর এই বাচ্চাটা আমার ভাতিজি বড় ভাইয়ার মেয়ে। ভাইয়া ওনাকে ভালোবাসে। আমার বউ আগে বিয়ে করতে চাইতো না, আর ভাইয়া ভালোবাসতো ভাবিকে। নেহা আর ভাইয়া ফ্রেন্ড ছিল। ওনারা প্ল্যান করে বিয়ে করে ডিভোর্সও দিয়েছে। নেহা এখানে ভাইয়ার বউ হয়ে এখানে ছিল, যাতে কেউ না জানে। ভাইয়া ওইদিকে মৃত অভিনয় করে প্রেমিকাকে বিয়ে করে নিয়ে যায়। ওইখানে ভাইয়েরা ছিল। নয়নের কথা শুনে সবাই কয়েক পা পিছিয়ে গেল। নয়নের আপু রেগে থাপ্পড় মেরে বলে, কী রে, এত বড় ধোঁকা আমাদের কিভাবে দিতে পারলি? আব্বু, আমার কথাটা শোনো। হ্যাঁ, মানছি আমি ভুল করেছি, কিন্তু নেহা আমাকে বিয়ে করেছিল আমার উপরে প্রতিশোধ নিতে। আমাকে ফাঁসাতে না পেরে ও নয়নকে টার্গেট করছে। ভাইয়া জাস্ট সেট আপ। একদম আমার বউকে নিয়ে বাজে কথা বলবে না। আমার বউ আমাকে ভালোবাসে, এটা আমি জানি। ও তোকে ভালোবাসে না, ও বলছে আগে তোকে ভালো লাগতো, সেখান থেকে তোকে ভালোবেসে ফেলেছে। কবে নিজেও জানে না। ও তোকে কোনোদিন ভালোবাসেনি, এখনও বাসে না। আজকে আমার আসার কথা শুনে ও এখান থেকে পালানোর চেষ্টা করছে। চুপ করো। ও কেন আমার সাথে এমন করবে? কেউ শয়তানি করে আমার আর আমার ফ্রেন্ডদের শালিকার ছবি দিয়ে ভিডিও পিক এডিট করে দিয়েছে। ও আমাকে ভালোবাসে দেখে আমার পাশে কাউকে সহ্য করতে পারে না। এসব মিথ্যা ও নিজেই এডিট করছে, কারণ ও হলো হেকারের কুইন। ও এমন কিছু নেই যে পারে না। ও গোয়েন্দা বিভাগের এজেন্ট। ও আমাকে সহজে খুন করতে পারত, কিন্তু আমাকে তিলে তিলে মারতে চাচ্ছে। আমাদের আদরের তুই, তাই তোকেও টার্গেট করেছে। কি সব বলিস? নেহা এসব কি বলেছে? বউ এসব কি বলে? তুমি চুপ করে আছো কেন? দেখো, আমি জানি তুমি আমাকে ভালোবাসো। ভাইয়া মিথ্যা বলছে, বাট তুমি কি আসলে গোয়েন্দা বিভাগের এজেন্ট? দেখো, আমি ওর সব থেকে প্রিয় ভাই, আর ও আমার কথা বিশ্বাস করছে না। ওর মগজ ধোলাই কত নিখুঁতভাবে করছে। ওয়েট কর, সব প্রমাণ দেখাচ্ছি। ও কি সাংঘাতিক মেয়ে। রোহাত কিছু ফুটেজ দেখালো। সবার চোখ থ হয়ে গেল। সবার হাত পা কাঁপতে লাগলো। নেহার দিকে তাকিয়ে নয়ন বলে, এইটা তো তুমি নেহা? তুমি এত নিষ্ঠুর, এতগুলো মানুষকে এভাবে টর্চার করছো। কি নির্মমভাবে সবাইকে মারলে। তোমার ভিতরে কি কোনো মায়া নাই? সবাই নানান ধরনের কথা বলতে লাগলো। নেহা রাগে ল্যাগেজে এক লাথি দিয়ে ফেলে দিল। নেহা রেগে বলে ওঠে, হ্যাঁ, আমি নিষ্ঠুর। আমার ভিতরে কোনো মায়া দয়া নেই। আমি কারোর কথা ভাবি না।
অন্যায় যে করবে তাকে আমি ছাড়ি না। আমার কাজ যেটা আমি ওইটার দায়িত্ব ভালোভাবে নিই। নেহার গর্জন শুনে সবে ভয়ে থমকে গেল। নেহা রোহাতের দিকে এগিয়ে যেতে লাগলো। রোহাত ভয়ে ঢোক গিলে বলে, আবার ক্ষতি করলে তোমার ফ্যামিলি ভালো থাকবে না। সব কিছু আমি ভাইরাল করে দেব। তোমার ফ্যামিলির শত্রুর অভাব হবে না। নির্মমভাবে সবাইকে মরতে হবে। আমার ফ্যামিলির কিছু হবে তো আমি তোর পুরো ফ্যামিলি ধ্বংস করে দিব। তার মানে ভাইয়া যা বলো সব সত্যি কথা? তুমি ভাইয়ার উপরে কিসের প্রতিশোধ নিতে চাও? তুমি আমাকে ভালোবাসো না? আমাকে টার্গেট করেছো? আমাকে কষ্ট দিতে চাও তুমি? হ্যাঁ, তোর ভাই যা বলেছে সব সত্যি। হ্যাঁ, আমি তোকে ভালোবাসি না। আমি তোর ভাইকে তিলে তিলে মেরে ফেলতে চেয়ে পারিনি, কিন্তু তোর ভাই আগে এখান থেকে পালিয়ে গেল। কিন্তু তোকে ভালোবেসে তোর পুরো ফ্যামিলি, তোর চোখের পানি পড়া মানে তোর ভাই কষ্ট পাবে। নেহার কথা শুনে নয়ন কয়েক পা পিছিয়ে গেল। নয়নের চোখ দিয়ে পানি বের হতে লাগলো। নয়ন বলে ওঠে, তাহলে তুমি সব কিছু মিথ্যা বলেছো? তুমি আমাকে ভালোবাসো না? সব মিথ্যা ছিল? আমার সাথে কাটানো সব ভালো ব্যবহার, সব কথা মিথ্যা ছিল? সব কিছু মিথ্যা? হ্যাঁ হ্যাঁ, মিথ্যা ছিল। আমি তোকে আমার মায়ে ফেলানোর জন্য যা করার, যা দরকার ছিল সব করেছি। নেহার কথা শুনে নয়নের নিঃশ্বাস নিতে কষ্ট হতে লাগলো। নয়ন মাথা চেপে ধরে বলল, প্লিজ চুপ করো। এইসব মিথ্যা। তুমি সব মিথ্যা বলছো। আমাদের সাথে ফান করছো, তাই না? আমি কোনো ফান করার মানুষ না, তোর ভাই খুব ভালো করে জানে। নেহা কথাগুলো বলে নয়নের আম্মু কিছু বলবে তার আগে নেহা রোহাতের দিকে মাথার পিন সোজা ওর গলার দিকে ছুঁড়ে মারল। রোহাত গলা চেপে ধরে পড়ে যেতে নিলে আতিয়া জোরে চিৎকার দেয়। সবাই দৌড়ে রোহাতকে ধরল। নয়ন নেহার দিকে তাকিয়ে বলল, এইটা কি করলে তুমি? এইটাই সঠিক কাজ করেছি, আগে করা উচিত ছিল। তোর এত বড় সাহস আমার ভাইকে মারলি? আমি তোকে আশিক মারতে যাবে। নেহা এক চড়ে আশিককে নিচে ফেলে দিল। নেহা ওর লাগেজ থেকে অ্যাসিডের বোতল নিয়ে রূপাকে সরিয়ে দিয়ে রোহানের বউকে সরিয়ে দিয়ে রোহানের মুখে দিয়ে দিল। নয়ন রেগে নেহার চুলের মুঠো ধরে টেনে থাপ্পড় মারল একের পর এক। নেহা নয়নকে কিছু না বলে হাসতে লাগলো আর বলতে লাগলো, কেমন লাগছে? তোকে ছটফট করতে দেখে ভালো লাগছে। তোকে আগেই এটা করা উচিত ছিল। আর তোর আমার ফ্যামিলির দিকে চোখ তুলে তাকালে তোর পুরো ফ্যামিলিকে আমি আগুনে পুড়ে মারবো। আমি বেঁচে থাকতে তুই আমার ফ্যামিলির কিছু করতে পারবি না। নেহা নয়নের কথা শুনে হাসতে হাসতে চোখ দিয়ে পানি বের হতে লাগলো। নেহা নয়নকে জোর করে জড়িয়ে ধরে কানে কানে বলল, আমাকে ক্ষমা করে দিও। আমি জানি তুমি আমাকে এখন থেকে সারা জীবন ঘৃণা করবে, কিন্তু আমার ভালোবাসা কোনো মিথ্যা ছিল না। এসেছিলাম তোমার সাথে মিথ্যা অভিনয় করতে, কিন্তু আমি পারিনি। নেহা কথাগুলো বলা শেষ হওয়ার আগেই আতিয়া রূপা আশিক চুলের মুঠো ধরে টান দিয়ে সরিয়ে নিয়ে এসে থাপ্পড় মারল। নয়ন নেহার চোখের পানি আর মুখের হাসিতে নয়ন পাথর হয়ে গেল। নেহা সবাইকে এক ঝটকে সরিয়ে দিল। রোহাতের চিৎকার কানে আসতে নয়ন দৌড়ে রোহাতের কাছে চলে গেল। আশিক নয়ন রোহাতকে ধরে সবাই ওর সাথে চলে গেল। সবাই চলে গেলে নয়নের আব্বু নেহার সামনে এসে বলে, আমার ছেলে কি ক্ষতি করেছিল যে তুমি এভাবে প্রতিশোধ নিলে? আমরা কি ক্ষতি করেছিলাম তোমার? তুমি কেন এমন করলে? আমাদের বিশ্বাস ভরসা সব এক নিমিষে শেষ করে দিলে। আমরা কি তোমাকে তোমার বাবা মায়ের অভাব কখনো বুঝতে দিয়েছি? কী পাপ করেছি যে আমাদের এমন শাস্তি দিলে? তোমার আব্বু তো আমার বেস্ট ফ্রেন্ড। কই, আমার তো মনে পড়ে না আমি কিছু করছি বা আমার স্ত্রী কিছু করেছে। নেহা হাসি থামিয়ে বলে, আমার ছোট বোনের এই অবস্থার জন্য আপনার ছেলে দায়ী। আপনার ছেলে সেই ছেলে যে আমার বোনকে ধর্ষণ করেছে। আপনার ছেলে সেই যে হাজার নারীর জীবন নষ্ট করেছে। আমার বেস্ট ফ্রেন্ড জন্য আমি তাকে অনেকবার সতর্ক করেছি, কিন্তু সেই লাস্টে আমার বোনের সাথে এমন কাজ করেছে। আমার বোন আজ কথা হারিয়েছে। সে কারোর সাথে কথা বলে না, কতবার আত্মহত্যা করার চেষ্টা করেছে। আমার ছোট বোনটার লাইফটা শেষ করে দিয়েছে। সে আর কেউ না, আপনার ছেলের জন্য আমার বিশ্বাস ভরসা সেই নষ্ট করেছে। নেহার কথা শুনে নয়নের আব্বু চুপ হয়ে গেল। নেহা বলে ওঠে, তিলে তিলে শেষ করার ইচ্ছে ছিল, কিন্তু পারলাম না। এখন চাইলে আপনি আমাকে জেলে দিতে পারেন, আমার আর কোনো আক্ষেপ নেই। ওর যে চেহারা দেখিয়ে মেয়েদের আকর্ষণ করত, সেই চেহারা আমি ঝলসে দিয়েছি।
চলে যাও এখান থেকে আর ফিরে এসো না। এইসব কি বলেন? ছেড়ে দেন আমাকে। চলে যাও তুমি, এদিকে আমি দেখে নিব। তুমি এখানে থাকলে নয়ন তোমাকে ছাড়বে না। নয়ন তোমার মতো শান্ত দেখা যায়। ও যার উপরে একবার রেগে যায় তাকে শেষ করে দেওয়ার পর ও শান্ত হয়। তুমি চলে যাও এখান থেকে। আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনো। নয়নের আব্বু নেহাকে একটা প্ল্যান বলে দিল। নেহা অবাক হয়ে গেল। নয়নের আব্বু নেহাকে নিয়ে বের হয়ে গেল 6 বছর পর। নোমান কি করছো? খালামণিকে এভাবে জ্বালাতন কেন করছো? আপু পরে খেলি প্লিজ। নোমান তুলির গলা জড়িয়ে ধরে বলে, ও আম্মু তলো না, একবার লাথ পিলে তলো না, আমি আর তুমি করবো না। নোমানের আবদার করা দেখে তুলি হেসে দিল। তুলি নোমানের কাছে হার মেনে যেতে লাগলো। নেহা ভাবতে লাগলো, একটা ছেলে বাপের মতো এতটা মিল কিভাবে থাকতে পারে? সব কিছু একদম নয়নের মতো। হুবহু ঘুমানোর স্টাইল, হুবহু খাবার স্টাইল, হাবধার করার স্টাইল, সব কিছু একদম বাপের কার্বন কপি হয়েছে। নেহা কথাগুলো ভাবতেই চোখের কোণে পানি চলে আসলো। নেহা চোখের পানি মুছে ফেলল। নেহার আম্মু এসে বলল, নেহা, আগামীকাল বাংলাদেশে যাব। কেন? তোর দাদু আর নানুর মৃত্যুবার্ষিকীর জন্য মানুষ খাওয়াবো। 8 বছর দেশে যায় না, কারোর সাথে তেমন কথাও হয় না। তোর ড্যাড আর থাকতে চাচ্ছে না, দেশের জন্য তার মন খারাপ হয়ে যায়। সেই এখন এখানে আর থাকতে চাচ্ছে না। ওকে, তোমরা যাও, ঘুরে আসো। তুইও আমাদের সাথে চল। না। চল, গ্রামে যাব। এইবার ঈদ ওইখানে করব, চল না। তুইও তো 6 বছর ধরে যাস না, চল যাই না। নেহা না করে দিয়ে চলে গেল। নেহার আব্বু আম্মু সবাই বোঝাতে লাগলো। নোমান শুনে জোর করতে লাগলো। তুলিও রিকোয়েস্ট করলো। সবাই রিকোয়েস্ট করতে লাগলো। নোমান কান্না শুরু করে দিলে নেহা বলে ওঠে, জাস্ট শাট আপ। একদম বায়না করবে না। আমি যাব না বলছি না। তোমাদের যাওয়ার ইচ্ছে হলে যাও। নেহার কথা শুনে নোমান কান্না করতে করতে বলল, ইউ আর সো মাচ রোতেন। কথাগুলো বলে কান্না করতে লাগলো। নেহা কোনো কিছু না বলে বের হয়ে গেল। সারাদিন অফিস করে নেহা সন্ধ্যায় বাসায় আসলে নোমানকে ডাকলে নোমান কোনো কথা না বলে অন্যদিকে মুখ ঘুরিয়ে পড়াশোনা করতে লাগলো। নেহা বলে ওঠে, কি ব্যাপার নোমান, তুমি আমার সাথে কথা বলবে না? নেহার কথা শুনে কিছু বলল না। নেহা কাছে গেলে নোমান হাত দিয়ে সরিয়ে দিল। নোমান উঠে চলে গেল। নেহা বলে ওঠে, নোমান, এভাবে পাগলামি করতে হয় না কিন্তু। ছেলেটা এত করে বলছে, তুমি যেতে চাচ্ছ না? কতদিন এখানে থাকবে? একদিন কি দেশে যেতে হবে না? নোমানকে জেদ তুলে দিলে কি হয় জানো তো? তুমি ওখানে গেলে কি সমস্যা বলো? আমি অতীতের সামনে পড়তে চাই না। আমি ওইখানে গেলে আমার অতীত আমাকে করে করে খাবে। ওনারা কেউ গ্রামে থাকে না, ভালো করেই জানো। তারা তো শহরে থাকে। তাহলে কেন এমন করছো? চলো আমাদের সাথে। আর বেশি দিন থাকবো না, তুমি কয়েকদিন থেকে চলে এসেছো। নোমানও খুশি হবে, আবার তোমারও গ্রামে যাওয়া হবে। তুলি কথা শুনে নেহা কিছু না বলে রুমে চলে গেল। ফ্রেশ হয়ে খাটে এসে শুয়ে পড়ল। নেহার উপরের দিকে তাকিয়ে থেকে ভাবতে লাগলো, আমি দেশে গেলে যদি নয়নের সামনে পড়ি, আমি কিভাবে নয়নকে এড়িয়ে যাব? আমি তো নয়নকে দেখলে নিজেকে সামলাতে পারবো না। আর নয়ন যদি আমার কাছ থেকে নোমানকে কেড়ে নেয়, ও যদি জানতে পারে নোমান আমার আর ওর সন্তান, ও যদি নিয়ে নেয়, তাহলে আমি কিভাবে থাকবো নোমানকে ছাড়া? আমি তো নোমানকে ছাড়া কিছু ভাবতে পারি না। আমি কিভাবে সেটা মেনে নিব? নেহা কথাগুলো বলে লাফ দিয়ে উঠে পড়ল। নোমান রুমে এসে চকলেট নিয়ে চলে যেতে নিলে সাথে সাথে নেহা ধরে ফেলল। নোমান নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলে নোমান বলে ওঠে, আই ডো নট ওয়ান্ট টু টেক টু ইউ উইথ মি। নেহা কিস করে বলল, আমার কলিজার টুকরা, তুমি যদি এমন করো তাহলে আমি কোথায় যাব বলো? আচ্ছা, আমি যাব, কিন্তু তুমি কথা দাও আমাকে ছাড়া তুমি কারোর সাথে কোথাও যাবে না, আমার সাথে সবসময় থাকবে। নেহা এ কথা শুনে নোমান অনেক খুশি হয়ে জড়িয়ে ধরল। নোমান খুশি হয়ে দৌড়ে নেহার আব্বু আম্মুকে তুলিকে বলতে চলে গেল। নেহা ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে চলে গেল। সবার সাথে কথা বলতে লাগলো।
রাতে খাবার খেয়ে নেহা নোমানকে নিয়ে ঘুমাতে চলে গেল। সকালে উঠে রেডি হয়ে সবার সাথে চলে গেল এয়ারপোর্টে। সন্ধ্যার দিকে সবাই বাংলাদেশে পৌঁছে গেল। এয়ারপোর্ট থেকে বের হয়ে গাড়িতে উঠে পড়ল। বাসে গিয়ে ফ্রেশ হয়ে খাবার খেয়ে ঘুমিয়ে গেল। সকালে উঠে সবাই গ্রামের উদ্দেশ্যে বের হয়ে গেল। তুলির ফোন বেজে উঠলে তুলি কারোর সাথে কথা বলতেই নেহা বলে ওঠে, রাতুলের বিয়ে মানে? তোরা রাতুলের বিয়েতে এসেছিস আর আমাকে মিথ্যে কেন বললি? আপু তুমি তো আসতে না, আর সমস্যা কি? বিয়ের পর চলে যাও, সবাই কত খুশি হয়েছে তুমি আসছো। রাতুল তো আরো বেশি খুশি। আমার থেকে আর কত কি যে লুকাবি তোরা? কিছুই না, একটু বিয়ের কথা লুকাইছি। নেহা আর কিছু বলল না। তুলি নোমানকে বাহিরে সব কিছু দেখাতে লাগলো আর নোমান নানা জিনিস জিজ্ঞেস করতে লাগলো। তুলি সব প্রশ্নের উত্তর দিতে লাগলো। গ্রামের বাড়িতে পৌঁছে যেতে যেতে বিকাল হয়ে গেল। স্টেশন থেকে নেমে গাড়িতে উঠে পড়ল। নেহার বুকের ভেতর ধুকপুক করতে লাগলো। নেহার কাঁধে তুলে হাত দিতে নেহা নিজেকে স্বাভাবিক করে নিল। 15 মিনিট পর পৌঁছে গেল নেহা। সাথে সবাই নেমে পড়ল। নেহা বলে ওঠে, অনেক পরিবর্তন হয়ে গেছে সব। তাই তো দেখছি। চলো ভেতরে। আবু দুষ্টুমি করো না নানুর সাথে। নোমান নেহার আব্বু আম্মুর সাথে যেতে লাগলো। নেহা তুলিও যেতে লাগলো। বাসার ভিতরে ঢুকলে নেহার আব্বু আম্মু সবার সাথে কৌশল বিনিময় করতে লাগলো। নেহা তুলিও করতে লাগলো। সবার সাথে করতে করতে নেহা সামনের মানুষটাকে দেখে নেহা থমকে গেল। চোখের কোণায় পানি জমে গেল। নেহার আম্মুকে বলে ওঠে, ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাবি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আতিয়া মামুনি কেমন আছো? আতিয়া কোনো উত্তর না দিয়ে চলে গেল। নোমান বলে ওঠে, মম, ড্যাড, ড্যাড। নোমান কথাগুলো বলে নয়নকে জড়িয়ে ধরল। নয়ন সহ সবাই চমকে গেল। নোমানকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, আমি তোমার ডেট না, দূরে থাকো আমার থেকে। তুলি নোমানকে ধরল। তুলি নোমানকে কোলে তুলে বলে, আবু তোমার ড্যাডের মতো দেখা যায়, কিন্তু উনি তোমার ড্যাড না, উনি তোমার আঙ্কেল হয়। তুলির কথা শুনে নোমান চিন্তা করতে লাগলো। নোমান বলে ওঠে, আমি না হয় ভুলে আপনাকে ড্যাড বলেছি, তাই বলে আপনি আমাকে ধাক্কা দেবেন? আপনি কি বাচ্চাদের ভালোবাসতে থেতেননি? বাচ্চাদের সাথে কেমন ব্যবহার করা লাগে জানেন না? নোমানের কথা শুনে নয়ন রাগে লুক নিয়ে বলে, জাস্ট সেটা, বাচ্চা হয়ে আমাকে জ্ঞান দাও, থাপড় দিয়ে দাঁত ফেলে দিব। নয়নের কথা শুনে নোমান বলে ওঠে, স্টুপিড! এই লোক আমার ড্যাড হতে পারে না। আম্মু চলো তো, স্টুপিড কোথাকার। মম এইদিকে আতো তো। নোমানের কথা শুনে নেহা কাছে আসলে নয়নের বুক কেঁপে উঠল। নেহা নয়নের দিকে তাকিয়ে চোখ সরিয়ে বলে, কি হয়েছে? নেহার কথা শুনে নয়নের আব্বু বলে ওঠে, নেয়া, এটা কার ছেলে? তুমি বিয়ে করেছো? জি, আমার বিয়ে হয়েছে। ও আচ্ছা, মাশাল্লাহ। বাট তোমার ছেলেটা নয়নের মতো কথা বলার স্টাইল কিভাবে প্রতিবাদ করছে, আমি তো অবাক হয়ে গেছি। চুপ করো, এই বেয়াদব ছেলেকে আমার ছেলের সাথে তুলনা করবে না। নোমান নয়নের আম্মুর কথা শুনে তুলির কোল থেকে নেমে বলে, আপু, আপনি আমাকে চিনেন নাই নাকি? আপনাকে তো আমি চিনতে পেরেছি। আপনি আমার আপু হন, আমি আপনাকে চিনি তো। ওয়েট, আপনার পিক দেওয়া, বাট আপনার এই চুল সাদা হয়ে গেছে। নোমান পিক দেখাতে নেহা তাড়াতাড়ি করে ওকে ধমকে বলে, সরি আন্টি, ও একটু বেশি কথা বলে। নেহা নোমানকে টেনে নিয়ে যেতে নিলে নয়নের আম্মু বলে ওঠে, নেহা দাঁড়াও। নেহা দাঁড়ালে নোমান কোল থেকে নেমে দৌড়ে গেল। নয়নের আম্মুকে জড়িয়ে ধরে বলে, আমি বেয়াদব না, আমি নোমান। আমি তো আপনার নাতি হই। নোমানের কথা শুনে সবাই অবাক হয়ে গেল। নয়নের আম্মু বলে, এইসব কি বলছো? তুমি আমার নাতি না, তোমার দাদিমা অন্য কেউ। আমাকে কেন এসব বলছো? নোমান বলে ওঠে, দ্যাট কি ঝামেলার মাঝে পড়লাম? দ্যাদের মতো একটা লোক, আপুর মতো একটা লোক, ফুপির মতো একটা লোক, দাদুর মতো একটা লোক, দ্যাট সব উল্টো পাল্টা। নানু কোথায় দিয়ে নিয়ে আসলে না? আম্মু তলো দায়। নোমানের কথা শুনে সবাই অবাক হয়ে তাকালো। তুলির সাথে নোমান চলে গেল। নেহা চলে যেতে নিলে নয়নের আব্বু বলে ওঠে, এইসব ও কি বললো? নেয়া, সত্যি কথা বলো, এই বাচ্চাটা কার সন্তান? নয়নের নাকি তোমার হাজব্যান্ডের? ও কারোর সন্তান না, শুধু আমার।
নেহা কথাগুলো বলে চলে গেল। নয়ন ওইখান থেকে চলে গেল। নেহার আব্বু আম্মু ওইখানে না থেকে রুমে চলে গেল। রাতে নেহাকে ওর কাজিনরা ডাক দিয়ে নিয়ে যেতে লাগলো। সবার সাথে নেহা তুলি নোমান যেতে লাগলো। ছাদে গেলে দেখে সবাই আড্ডা দিচ্ছে। নেহা এক পাশে বসলো। নয়ন, আশিক, রোহান এসে বসে আছে একসাথে। নেহা রোহানের দিকে তাকাতে দেখে ওর মুখের এক সাইডে আর গলায় পুড়ে গেছে। নেহা নয়নের দিকে তাকাতেই বুকের ভেতর কেঁপে উঠল। নয়ন নেহার দিকে আগুনের চোখে তাকিয়ে আছে। নয়ন উঠে চলে যেতে চাইলে আশিক হাত দিয়ে বসিয়ে দিল। হঠাৎ করে নেহার কাছে একটা মেয়ে এসে বসলো। মেয়েটা বলে ওঠে, হাই, আমি শিলা, রোহাত চৌধুরীর মেয়ে শিলা চৌধুরী। কাকির থেকে শুনলাম আপনি আমার ছোট আম্মু হন, তাই পরিচিত হতে আসলাম। নেহা কথাগুলো শুনে চোখের পানি ধরে রাখতে পারল না। শিলাকে জড়িয়ে ধরে কপালে চুমু দিল। নোমানের চোখে পড়তেই নোমান জোরে বলে ওঠে, মম। সবাই নোমানের কণ্ঠ শুনে নেহার দিকে তাকাতে নোমান দৌড়ে গিয়ে শিলাকে সরিয়ে দিয়ে বলে, আমার মমের কাছে আপনি কেন বলতেন? মম, তুমি আমার সামনে ওনাকে আদর কেন করলেন? রোমান রেগে চলে যেতে নিলে নেহা হাত ধরে টান দিয়ে কোলে বসিয়ে বলে, নোমান, শান্ত হও, আমার কথা শোনো। এই তো তোমার বড় আপু হয়, তুমি বড় আপুকে ভালোবাসা বাদ দিয়ে আপুকে ধাক্কা দিলে এইটা কিন্তু ঠিক করলে না। নেহার কথা শুনে নোমান বলে, এটা আমার আপু হয় না, ওর আব্বু আমাকে ধাক্কা দিয়েছিল। আমি ওই আঙ্কেলের কাছে গেলে ওর আব্বু আমাকে ভয় দেখাইতে। ও পতা, ওর আম্মু শুধু ভালো। নেহা নোমানের কথা শুনে বলে, উনি তোমার চাচ্চু হয়, এমন করে বলতে হয় না। উনি না বুঝে হয়তো ধাক্কা দিয়েছে, বুঝে শুনে কিছু করেনি। আর শোনো, কারোর রাগ অন্য কারোর উপরে খাটাতে নেই, যার উপরে রাগ তার উপরে খাটাতে হয়। আপুর কাছে ক্ষমা চাও। নোমান হাত দুইটা জোর করে রেখে বলে, নো, আই ডু নট ওয়ান্ট টু ফরগিভ হিম। নয়নের মতো জিদ আর কথা বলার ভঙ্গি দেখে নয়নের আব্বু আম্মু বেশ অবাক হয়ে তাকিয়ে দেখতে লাগলো। নেহা নোমানকে বলল, বড়দের সাথে বেয়াদবি করা পাপ জানো না নাকি? আর তুমি কি মরার ভয় করো না? বেয়াদবি যে করছো এটা কি ঠিক করছো নাকি? বড় অপর কাছে এখনই ক্ষমা চাও, না হলে আমি তোমার সাথে কথা বলবো না। তুমি দিন দিন ব্যাড বয় হয়ে যাচ্ছ। নেহার কথা শুনে নোমান কিছুটা শান্ত হয়ে শিলাকে বলে, Sir, forgive me, but your father did not fix me. নোমানের কথা শুনে শিলা বলে, আমি আব্বুর হয়ে তোমার থেকে ক্ষমা চাচ্ছি। তুমি আমার ছোট ভাই, আমার কাছে ক্ষমা চাইতে হবে না। চলো আমরা খেলা করি। নোমান বলে ওঠে। ওকে, চলেন। নোমান শিলার সাথে চলে গেল। একজন বলে ওঠে, এই নেহা, তোর ছেলেটা রাগ, জেদ আর কথা বলার হাঁটার স্টাইল সব কিছু নয়নের সাথে মেলে। তোর হাজব্যান্ডও কি নয়নের মতো ছিল নাকি? হয়তো। নেহা কথাগুলো বলে নয়নের থেকে চোখ সরিয়ে নিল। সবাই আড্ডা দিতে লাগলো। নয়ন মাঝে মাঝে নোমানের দিকে তাকিয়ে থেকে দেখতে লাগলো। অনেকক্ষণ পর হঠাৎ করে দুইটা পিছিয়ে এসে কান্না করতে করতে এসেছে। ওর মায়ের কাছে বলে, আম্মু, নোমান আমাকে মেরেছে, নোমান আমাকে ধাক্কা দিয়েছে, তুমি ওকে বকা দাও। নেহা বলে ওঠে, বাবু কি বলছো? নোমান তোমাকে ধাক্কা দিয়েছে? ওয়েট, আমি বকা দিচ্ছি। এই নোমান, নোমান, এইদিকে এখন আসো। নেহার চিৎকার শুনে দৌড়ে আসলো শিলা ও আর কয়েকটা ছেলে মেয়ে আসলো। নোমান বলে ওঠে, ইয়েত মম, কিছু বলবে? তুমি ভাইয়াদের ধাক্কা কেন দিয়েছো? নেহা নোমানের দিকে রাগি লুক নিয়ে কথা বলে। নোমান বলে, আমার বড় আপুকে ওরা ধাক্কা দিয়ে ব্যথা দিছে, তাই আমি ধাক্কা দিয়েছি। আমার চোখের সামনে আমার বোনকে মারবে, আমি কি তাকিয়ে দেখবো নাকি? শিলা বলে ওঠে, হ্যাঁ আম্মু, ওরা আমাকে মেরেছে দেখে নোমান ওদের ধাক্কা মেরেছে। নেহা বলে ওঠে, ভাইয়াদের সরি বলো। তুমি এখানে এসেছো অনেক ফাজিল হয়ে যাচ্ছ। নেহার কথা শুনে নোমান বলে, ফাদিল মানে কি? জাস্ট শাট আপ, সরি বলো তাড়াতাড়ি। তুমি যদি আর কারোর সাথে মারামারি করো তাহলে আমি কিন্তু এখন চলে যাব এখান থেকে। তোমার সাথে একদম কথা বলবো না। নোমান নেহার কথা শুনে দুজনকে সরি বলল। নোমান রাগে ওইখান থেকে চলে যেতে নিলে তুলি হাত ধরতেই নোমান বলে, আম্মু, আমি এখানে থাকবো না। মম খালি আমার ভুল ধরে, ওরা ভুল করেছে সেটা দেখতে পায় না। শোনো, কাউকে সরি বলে ছোট হয় না কেউ। সরি বলা একটা ভালো গুণ আব্বু। যাই হোক, তুমি আর দুষ্টুমি করো না, যাও আপুকে নিয়ে খেলা করো।
যেমন মা তেমন ছেলে হয়েছে। বেয়াদবের পেট থেকে বেয়াদব হবে, এটাই তো স্বাভাবিক। আম্মু, বেয়াদব কেন বলছেন? এখানে তো নোমানের কথা শুনে ভালো লাগার কথা। ও তো ভুল কিছু বলেনি। ওর বোনকে ধাক্কা দিয়েছে দেখে ও প্রতিশোধ নিয়েছে। বোনের প্রতি ভাইয়ের কর্তব্য থাকে। ওটুকু ছেলে না বুঝে নিজের বোনের প্রতি কতটা ভালোবাসা। কোনো খুনির ছেলে আমার নাতনি ভাই হবে না। শিলা, দাদু ভাই, যাও তোমার আম্মুর কাছে গিয়ে ঘুমিয়ে যাও। শিলা নয়নের আম্মুর কথা শুনে চলে গেল। নোমান শিলার পিছন পিছন যেতে নিলে নোমানকে বলে ওঠে, এই ছেলে আমার ভাতিজির সাথে একদম যাবে না। নিজের মমের কাছে থাকো, আমার ভাতিজি থেকে দূরে থাকো। নয়নের কথা শুনে নোমান ওর নানুর কোলে গিয়ে বলে, নানু, সবাইকে ভালোবাসলে এরা আমাকে দেখতে কেন পারে না? ওনারা কি আমাকে পছন্দ করে না নাকি? আমি ওনাদের সাথে কি করলাম? নানু ভাই, কষ্ট পেও না। তুমি আম্মুর কাছে যাও। তুলি, ওকে নিয়ে রুমে যা। তুলি নোমানকে নিয়ে চলে গেল। নেহা ওইখানে বসে থেকে সবার সাথে কথা বলতে লাগলো। সবাই এক এক করে নিচে চলে গেল। নয়ন চলে যেতে নিলে নেহা বলে ওঠে, কেমন আছো? নেহার কথা শুনে নয়ন রেখে নেহার গলা চেপে ধরে দেওয়ালের সাথে চেপে ধরে বলে, তুই একটা খুনি। তুই আমার আব্বুকে কিসের ভয় দেখে মামলা করতে দিলি না? তোকে আমি জেলের ভাত খাওয়াবো। নেহার নিঃশ্বাস বন্ধ হয়ে আসতে লাগলো। নেহা নয়নকে সরিয়ে দেওয়ার চেষ্টা করতে লাগলো। নেহার জিব্বা বের হয়ে যেতে নিবে, হঠাৎ করে নয়নের আব্বু এসে নয়নকে টান দিয়ে সরিয়ে দিয়ে সজোরে থাপ্পড় মারল। নেহা জোরে জোরে কাশতে লাগলো। নয়নের আব্বু বলে ওঠে, তাকে মারতে চাচ্ছিস? ওর জায়গায় থাকলে তুই নিজেই নেয়ার থেকে খারাপ কিছু করতি। তুমি ওই খুনির হয়ে কোনো কথা বলবে না। তুমি আমাকে সরিয়ে কেন দিলে? আমি ওকে মেরেই ফেলবো। নয়ন মারতে যাবে, নয়নের আব্বু কলার ধরে সরিয়ে দিয়ে বলল, কাকে মারবি? যদি শোনো তোর বোনকে দর্শন করেছে তোর ফ্রেন্ড, তোর বোন হাসি খুশি মানুষ, চুপ হয়ে যায়, কারোর সাথে কথা নেই, বাচ্চা নেই। তোর আদরের বোনকে যদি বারবার ফ্রেন্ডের সাথে ঝুলতে দেখিস, তুই কি করবি? তুই কি তোর বন্ধুকে জামাইয়াদর করবি বল? নয়ন ওর আব্বুর কথা শুনে অবাক হয়ে গেল। আশিক পিছনে দাঁড়িয়ে বলল, এসব কি বলছো আম্মু? ঠিক বলেছিস। তুলিকে দর্শন করেছিল তোদের আদরের বড় ভাই। নেয়া ব্যস্ত ছিল দেখে তুলি রেয়ানের কাছে পড়তে গিয়ে দর্শন হয়েছিল। সেটা একটা বোন কিভাবে মেনে নিবে বল? নয়নের আব্বু সবকিছু খুলে বলে। আশিক নয়ন থমকে গেল। নেহা বলে ওঠে, আমাকে মেরে ফেলতে পারো, আমার কোনো কষ্ট নেই। আমার বাঁচার কোনো ইচ্ছে আর নেই। তোমাকে ছাড়া এমনিতে আমি ধুকে ধুকে মরে যাচ্ছি। আমার বেঁচে থাকার কোনো ইচ্ছে নেই নয়ন। ভালো থাকো তুমি। নোমান তোমার আর আমার সন্তান। ওকে দেখে রেখো। আমি আর তোমার সামনে আসবো না। নেহা কথাগুলো বলে কান্না করতে করতে দৌড়ে ছাদ থেকে লাফ দিতে যাবে। নয়ন আশিক দৌড়ে গেল। নয়ন নেয়ার হাত ধরে টান দিয়ে বুকের সাথে জড়িয়ে ধরে কান্না করে বলে, বউ, আমাকে ক্ষমা করে দাও। বউ, প্লিজ আমাকে একা করে দিও না। আমাকে ছেড়ে দাও। আমি বাঁচতে চাই না। আমি তোমার মতো ছেলেকে কষ্ট দিয়েছি। আমার মরে যাওয়াই ভালো। বেঁচে থাকতে আমি আর তোমাকে পাবো না। সেখানে মরে যাওয়াই অনেক ভালো। নেহা কথাগুলো বলে কান্না করতে লাগলো। নয়ন নেহাকে শক্ত করে বুকের সাথে জড়িয়ে ধরে বলে, আমাকে ক্ষমা করে দাও। নেহা, আমাকে আগে কেন এসব বলো নাই? আমি তোমাকে ভুল বুঝে ঘৃণা করে গেছি। আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি ভাইয়াকে ছাড়বো না। নয়ন কথাগুলো শুনে নেহা বলে, আমার ঝামেলা আর ভালো লাগছে না। আমি শান্তিতে বাঁচতে চাই নয়ন। আমার আর এইসব ভালো লাগছে না। আমি তোমাকে ছাড়া ভালো নেই নয়ন। আমি তোমাকে বড্ড ভালোবাসি। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারছি না। নেহা কথাগুলো বলে কান্নায় ভেঙে পড়লে নয়ন নেহার গাল ধরে সারা মুখে চুমু দিয়ে বলে, আই অ্যাম সরি। আমি আর কখনোই তোমাকে আমার থেকে দূরে যেতে দিব না। তুমি আমাকে কথা দাও, আর কখনো মিথ্যা বলবে না, আমার থেকে কিছু লুকাবে না। প্রমিস। আমি তোমার থেকে কিচ্ছু লুকাবো না, কখনো মিথ্যা বলবো না। নোমান কি আমার ভাতিজা নেহা? নোমান আমার আর নয়নের ছেলে। আশিক কথাগুলো শুনে খুশি মনে চলে গেল। তুলি রুমে গিয়ে নোমানকে কোলে তুলে আদর করতে লাগলো। নয়ন বলে ওঠে, তুমি আমাকে সেদিন মিথ্যা কেন বলেছিলে? তুমি মা হতে পারবে না। আমি চাইনি বাচ্চা হোক, কিন্তু 4বার প্রোটেকশন নিতে পারিনি।
তোমার জন্য। তার ভিতরে নোমান হয়ে গেছে। এখান থেকে যাওয়ার 2 মাস পর জানতে পারি আমি মা হতে চলছি। তোমার কথা খুব মনে পড়েছিল। নয়ন নেহার কপালে চুমু দিয়ে কোলে তুলে নিল। নয়ন নেহাকে নিচে নামালো, নয়নকে বলল, নামিয়ে দাও। তুমি একটু গুলুগুলু হয়ে গেছো। তুমি আমাকে এভাবে বলতে পারলে? দুজন দুষ্টামি করতে করতে নিচে গেল। ড্রয়িং রুমে গেলে দেখে নয়নের আম্মু রেগে বলছে, আশিক, তুই কি শুরু করেছিস? এই ছেলেকে এত ভালো কেন বাসছিস? তুই কি ভুলে গেছিস অতীত? ওই খুনির ছেলেকে ভালোবাসা বন্ধ করে। নোমান আমার ছেলে, ও কোনো খুনির সন্তান না। আমি ওর বাবা, আর আমার স্ত্রীকে খবরদার খুনি বলবে না। নয়ন, কি বলছিস এসব? তুই কি ভুলে গেছিস সব? আমি আগে ভুলছিলাম, তোমার ছেলেকে খুন করে ফেলতাম নেহার জায়গায় থাকলে। নোমান, আমি তোমার ডেড, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার সাথে খারাপ ব্যবহার করে ফেলছি। নয়ন নোমানকে কোলে তুলে নিলে নোমান অবাক হয়ে বলে, সরি, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। নয়ন নোমানকে আদর করলে নয়নের আম্মু রেগে নেহার চুল ধরে বলে, এই খুনি, তুই আমার ছেলেদের মাথা নষ্ট করে দিয়েছিস। তুই একটা খারাপ মেয়ে, আমার সংসারে আবার আগুন লাগাবি নাকি? নয়নের আম্মু এক টান দিয়ে সরিয়ে দিয়ে বলল, কাকে খুনি বলো? নিজের সন্তানকে তো মানুষ করতে পারো নাই, অন্যজনের ওপরে গায়ে হাত তোলার আগে নিজের সন্তানের ব্যাপারে আগে জেনে নিও। তোমার বড় ছেলে কি ভালো মানুষ নাকি? ও একটা বকাটে ছেলে, কত মেয়ের জীবন নষ্ট করেছে, তোমার কোনো ধারণা আছে? নেয়া তোমার ছেলেকে যদি মেরেও ফেলে ওর রাগ কমতো না, সেখানে সহজে ছেড়ে দিয়েছে। কি বলতে চাচ্ছ তুমি? আব্বু, ওইসব কথা তুলেন না দয়া করে। আমার বোনকে অনেক কষ্টে আমি ঠিক করেছি। নোমান, তোমার আম্মুকে নিয়ে রুমে যাও তো। নোমান তুলিকে নিয়ে রুমে চলে গেল। নোমানের আব্বু নয়নের আম্মুকে টেনে নিয়ে যেতে লাগলো। সাথে নয়ন, নেহা, আদিয়া, আশিক, রূপা, ওদের ফ্যামিলি সবাই চলে গেল। নয়নের আব্বু সব কিছু খুলে বলে নয়নের আম্মু রেগে রোহানের গালে থাপ্পড় মেরে বলে, তুই একটা কুলাঙ্গার। তোর মতো ছেলে জন্ম দিয়ে জীবনে বড় ভুল করেছি। নয়ন, এখনই পুলিশ ডাক, আমি ওকে জেলে দেব। বাদ দেন আম্মু, শিলার একটা ভবিষ্যৎ আছে। এইসব এখানে চুপ করে যান। ওকে জেলে দিলে সবাই ওকে বলবে ওর বাবা ধর্ষক, ওর লাইফটা হেল করে দিবে। নেহার কথা শুনে রোহাত নেহার পা ধরে ক্ষমা চাইতে লাগলো। নেহা সরিয়ে দিয়ে বলল, আমি তোকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। তুই আমার কাছে ক্ষমা চাস না। আমি অত মহান না। তুই তোর মতো থাক। আমার বোনকে অতীতের কিছু তুলে ধরিস না। নেহা ধাক্কা দিয়ে সরিয়ে দিল। নয়নের আব্বু আম্মু আতিয়া ক্ষমা চাইল। নেহার সবার সাথে মিল হয়ে গেল। আতিয়া দৌড়ে গিয়ে নোমানকে নিয়ে আসলো। সবাই নোমানকে আদর করতে লাগলো। নয়ন নেহার কাঁধে হাত দিলে নেহা নয়নের বাহু জড়িয়ে ধরল। নয়ন কপালে চুমু দিয়ে কানে কানে বলে, নোমানের ভাই বোনের দরকার মনে হয়। ফাজিল ছেলে, একটা দিব। দুজন হেসে দিল। নয়ন নেহাকে শক্ত করে জড়িয়ে নিল।